রাতের বেলা ইরা ওর বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে আসে। ওখানে খাবার দেওয়ার সময় ওয়েটারের সাথে কি নিয়ে যেন ঝামেলা হয়। সেজন্য ইরা ওয়েটারকে 2টা থাপ্পড় মারে। এতে চারিদিকে সবাই তো তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে দেখতে থাকে। ইরা বলল, চোখে কি কম দেখো? সরি ম্যাম, আমি খেয়াল করিনি। খেয়াল না করি তো আমার হাতে ময়লা লাগিয়ে দিলে। ময়লা কোথায় দেখলেন? এগুলো তো খাবার। এই কথা শুনে আরো একটা থাপ্পড় দেয়। চুপ বেয়াদব, এখন কি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে কোনটা খাবার আর কোনটা ময়লা? আরে ম্যাম, আমি তা বলিনি। চুপ চুপ কর বেয়াদব। ওই তোরা বসে আছিস কেন? চল তো এখান থেকে। ম্যাম, এরকমটা করবেন না, আমরা যে তাহলে পুরো লস হয়ে যাবে। তোর লস হলেও আমার কিছু করার নেই। তোরা বসে আছিস কেন এখানে? ও হ্যাঁ, তাই তো, চল চল এখান থেকে চল। আরে সামান্য একটু তো লেগেছে, তাই বলে এরকম করবি? চুপ কর তো, যা জানিস না তা নিয়ে কথা বলবি না। এখন চল তো এখান থেকে। এরপর ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে এখান থেকে। এদিকে ওয়েটারকে পুরো খাবারের বিল দিতে হয়েছে জরিমানা। তখন ওখানে আকাশ আসে কিছুক্ষণ পরেই। এসে যখন জানতে পারে সবটা, তখন তোমার ম্যানেজারকে এই কার্ডটা দেখাও আর বলবে তোমার যে $1 জরিমানা হয়েছে তা যেন মাফ করে দেয়। কিন্তু আপনি কে? আমি কে তা তুমি পরও জানতে পারবে। আপাতত আমি যা বলছি তুমি তাই করো। এরপর ওয়েটার ওই কার্ড নিয়ে ম্যানেজারকে দেয়, আর আকাশ যা যা বলেছে তা তো ওনাকে বলে। উনি কার্ডটা দেখে ওয়েটার জরিমানা মাফ করে দেয়। এতে ওয়েটারও খুশি হয়ে যায়। 3 দিন পরে আবিরের বাড়িতে আসে আকাশ। তুই আমার রুমে যা, আমি আসতেছি। ঠিক আছে, কিন্তু তোর রুম কোনটা? এরপর আবির ওকে রুমটা দেখিয়ে দেয়। তারপর আকাশ যেতে থাকে আর ভুল করে অন্য একটা রুমে ঢুকে পড়ে। তার কিছুক্ষণ পরেই, তোর সাহস তো কম না, তুই আমার বাসায় এসে আমার রুমে ঢুকলি। কথাগুলো বলেই আকাশের মুখে 2টা থাপ্পড় দেয়। আকাশ তো মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি পড়লেও তা হাত দিয়ে চোখের পানি মুছে দাঁড়িয়ে থাকে। আমি তো নিজের ইচ্ছেতে আসিনি। চুপ কর বেয়াদব, তুই কে আর এই বাসায় কি করে আসলি? আমি তো আবিরের বন্ধু। তোর মতো ফকিন্নির সাথে আমার ভাই যে কিভাবে বন্ধুত্ব করল আল্লাহ জানে। আমাকে যা বলার বলেন, তাও আবিরের নামে খারাপ কোনো কথা বলবেন না। আবির আমার ভাই হয়, আমি যা খুশি বলবো তাতে তোর কি? আর হ্যাঁ, আমাদের ভাই বোনের সম্পর্কের ভিতর তুই কেন ঢুকছিস? কথাগুলো আকাশের শুনে রাগ হয়, তাও রাগ কন্ট্রোল করে নেয়। ঠিক তখনই আকাশের ফোনে কল আসে। তখন কল রিসিভ করে বারান্দায় চলে যায় কথা বলার জন্য। এদিকে ইরা, কি ব্যাপার, ওর মতো ফকিনির কাছে আইফোন আসলো কোথা থেকে? নিশ্চয়ই আমার সহজ সরল ভাইকে ভুলিয়ে বালিয়ে কিনে নিয়েছে। এদিকে আকাশ তো কথা বলতেই থাকে কলে, কেননা আকাশের পোশাক দেখে মনে হবে না ওই আইফোন ইউজ করতে পারে। 5 মিনিট হয়ে গেল, কথা শেষ হচ্ছে না। এদিকে রুম সাউন্ডপ্রুফ হওয়ায় বারান্দায় কথা যাচ্ছে না, আর নাই বারান্দা থেকে কোনো কথা ইরার কানে আসছে। সেজন্য, ভাইয়া ভাইয়া কোথায় গেলি তুই? কি হয়েছে ইরা, তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করব? ব্যাপারটা কি সেটা তো বলবি আমাকে। তোমার এই বন্ধুকে আমাদের বাসায় কেন আনলে? আসতে বল, শুনতে পাবে ও। শুনলে আমার কি? তোর কি হয়েছে বলতো? তুই আমার সব বন্ধুদের দেখতে পারলেও ওকে কেন দেখতে পারিস না? ভাই, তুমি ভালো করে জানো আমি ওদের মতো ফকিরদের একদম সহ্য করতে পারি না। তুই কিন্তু দিন দিন অনেক বেয়াদব হয়ে যাচ্ছিস। তুমি ওকে আমার রুমে কেন পাঠালে? আমি ওকে পাঠিয়েছি তোকে যেন ডেকে নিচে নিয়ে আসে। কিন্তু আকাশ কোথায়? বারান্দায় কথা বলছে। তা ভাইয়া, তুমি ওকে এতগুলো $1 দিয়ে মোবাইল কিনে দিলে? আমি তো কোনো $1 দেইনি। তুমি যদি $1 না দাও, ওনার মতো ফকিরের কাছে আইফোন আসলো কি করে? সেটা আমি কি জানি। আমি নিচে গেলাম, ওর কথা শেষ হলো কি নিচে পাঠিয়ে দিস। আবির তো নিচে চলে যায়। এদিকে আকাশের তো কথাই শেষ হচ্ছে না। আমি ভালো করে জানি ভাইয়া, তুমি ফকিরটাকে কিনে দিয়েছ, শুধু মুখে বলছো না। আমিও দেখে নিব তুমি ফকির বন্ধুকে নিয়ে আমাদের বাসায় কি করে আসো। এদিকে আকাশ বের হচ্ছে না বলে ইরা এবার বারান্দায় আসে আর গ্লাসে টোকা দিয়ে ইশারা করে আকাশকে বের হওয়ার জন্য। সেজন্য কল কেটে বেরিয়ে আসে। সরি, আসলে অনেক ইম্পর্টেন্ট কথা ছিল, সেজন্য থাক, আর বলতে হবে না। তোর মতো ফকিরের কি এমন গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে তা জানা আছে। এখন বের হ আমার রুম থেকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব কি? কি কথা, তাড়াতাড়ি বলো। আপনি কি সবার সাথে এরকম ব্যবহার করেন, নাকি শুধু আমার সাথে করেন? সে প্রশ্নের জবাব কি তোকে দিতে হবে? বাঘ তো এখন এখান থেকে। ইরা রেগে যাওয়াতে আকাশ একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে।
বের হয়ে আবিরের কাছে আসে। আবির আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আকাশ, তোর মুখে এটা কিসের দাগ? কই, কোথায় দাগ? এই তো, এখানে হালকা হালকা করে বোঝা যাচ্ছে। ও কিছু না, তাছাড়া চল, যেতে হবে। আজকে তো একটা কার রেস আছে। তাহলে গাড়ি কি তুই চালাবি? কেন, তুই কি পারবি না? আমি তো এত বড় কার রেস আগে কখনো দেখি নাই, আর নাই কখনো নেমেছি। এটা অনেক বড় একটা রিস্ক আছে। জানি, আর তুই এটাও জানিস এরকম রিস্ক আমার জন্য তেমন কিছুই না। ঠিক আছে, চল এখন। আবার ওখানে এসে কিছু কাজও আছে, সেগুলো শেষ করতে হবে। এদিকে ওরা যেতে থাকে, অন্যদিকে এরা শুয়ে আছে। তখনই ওর বান্ধবী কল করে। এরা, কোথায় তুই? আমি তো বসে আছি রুমে। তা তোরা কোথায়? আমি আর তানু তো কার রেসের ওখানে বসে আছি। কি বলিস? তা আমাকে আগে কেন জানাসনি? তানু তো তোকে বলেছিল। ওই তানুর বাচ্চা থেকে ফোনটা দে। ওই, কি বলেছি রে? এরা আসবে তো? আসবে কি জানি না, তবে তোর কপালে যে দুঃখ আছে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। মানে কি, আমি কি করলাম? আগে এরার সাথে কথা বল। এরপর তানু এরার সাথে কথা বলতে থাকে। যতক্ষণ কথা বলতে থাকে ততক্ষণ এরা তো তানুকে শুধু গালাগাল করতে থাকে, যা আপনাদের শোনার মতো নয়। সেজন্য আর শোনালাম না। তানু কল কেটে দেয়। কেননা না কাটলে তো আরও গালাগাল শুনতে হবে, সেজন্য। কিরে, কি বলল? কি আর বলবে, কতগুলো গালাগালি শুনিয়ে দিল। তার শোনানোর তো কথা। কেন, আমি কি করলাম? তোকে যে আমি বলেছিলাম ইরাকে কল দেওয়ার জন্য, কিন্তু তুই তো কোনো কিছুই বললি না। সত্যি দোষ, মনে ছিল না, সেজন্য বলতে পারিনি। এই জন্যই তোকে এতক্ষণ ধরে গালাগাল করলো। এবার বুঝতে পেরেছি। এদিকে ইরা বেরিয়ে পড়ে। কারিস এখানে আসতেই দেখা হয় রবি আর রনির সাথে। ওরা ইরাকে দেখে কাছে আসে। কি ব্যাপার ইরা, তুমি এখানে? আপনারা দুজন এখানে কেন? আমারও তো সেম প্রশ্ন, তুমি এখানে কেন? গাড়ি রেস দেখার জন্য এসেছি। তা আবির কোথায়? ভাইয়া তো ভেতরে। তা আপনাদের কি বলেনি? কই, আমাদের তো কিছু বলেনি। আমার ভাই আপনাদের থেকে কেন যে ওই ফকিন্নি ছেলেগুলো কেন যে এত গুরুত্ব দেয় বুঝি না। তোমার ভাইকে একটু বোঝাও। ভাইয়া তো কোনো কথাই বুঝতে চায় না। তাছাড়া আপনারা ভাইয়ার বন্ধু, আপনাদের দায়িত্ব এটা, আপনারা বুঝান ভাইয়াকে। আমি চাই না আমার ভাই ওই রকম একটা ফকিন্নি মার্কা ছেলের সাথে বন্ধুত্ব করুক। চিন্তা করো না ইরা, আমরা তোমার ভাইয়ের সাথে কথা বলে নিব। এখন চলো, নয়তো খেলা শুরু হয়ে যাবে। চলুন। এরপর ইরা ওর বান্ধবীর কাছে আসে। এদিকে রনি আর রবি ওরা আসে আবিরের কাছে। ওদের দেখে, কিরে তোরা এত লেট কেন করলি? আরে জ্যাম ছিল, সেজন্য লেট হলো। এদিকে নিহার তানু কাছে এরা আসতেই ওদের দেখে এরা তো রেগে যায় অনেক। দেখ, আমার কোনো দোষ নেই, সব দোষ তানুর। কথা কম বলে এবার খেলাটা দেখ। এদিকে খেলাটা শুরু হবে, ঠিক তখনই এরা আকাশকে দেখতে পায়। কি ব্যাপার, এই ছেলেটা এখানে কেন? কোন ছেলেটার কথা বলছিস? ওই যে ওই ছেলেটা। এখানে তো ওরাই আছে যারা গাড়ি রেস খেলার জন্য এসেছে। তুই কি ওখানে থাকা কাউকে চিনিস? ওই যে ব্লু কালারের জ্যাকেট পরেছে, ওই ছেলেটার কথা বলতেছি। দেখতে তো হ্যান্ডসাম লাগতেছে। সত্যি তাই নাকি? তাকে দেখ ভালো করে। হয়তো খেলার জন্য এসেছে বলে এরকমভাবে এসেছে। তা তোরা এখন চুপ কর। ওরা তো চুপ করে থাকে। এদিকে রেস হতে থাকে। 1 ঘন্টা যেতে থাকে, অথচ রেস এখনো শেষ হয়নি। কেননা আর 10 মিনিট পরেই রেস শেষ হবে। এদিকে, কিরে, ওই ছেলেটা তো ভালোই গাড়ি চালাতে পারে। কোন ছেলেটার কথা বলছিস তুই? যে ছেলেকে তুই চিনিস, ভালো করে দেখ। ওই ছেলেটা সবার আগে আছে। সত্যি তো? তবে এইসব কিছু আমার ভাই করেছে। আমার ভাই সবসময় গরিব আর ফকিন্নি মার্কা লোকদের সাথে চলাচল করে, আর ওদের পেছনে শুধু ডলার খরচ করতে থাকে। যত যাই বলি না কেন, তাতে কোনো কাজ হয় না। সেজন্য তোর ভাইকে একটু বোঝা। বাসায় যাক, তারপর বোঝাবো। এখন চল বাসায় চলে যাব। খেলা শেষ তো হতে দিবি। এরা তানু তো ঠিকই বলেছে, খেলা শেষ হোক, তারপর না হয় যাব। যখন অনেক ভিড় থাকবে, এত লোকের ভিড়ের ভেতরে বের হতে পারবো না। ঠিক আছে, চল তাহলে। ওইদিকে ওরা চলে যাওয়ার জন্য যায়। অন্যদিকে 10 মিনিট পরে খেলায় আকাশ ফার্স্ট হয়, আর 1 মিনিট পরে ওদের মেডেল দেয়া হয়, সাথে কিছু ডলার দেয়া হয়। আকাশে ডলার নিয়ে আবিরের কাছে আসে। কংগ্রেচুলেশন বন্ধু, তো ফাটিয়ে দিয়েছিস। এ আর নতুন কি, তা তো আমি জানি। তা এবারেও কি এই ডলারগুলো ওখানে দিয়ে আসবি? এছাড়া কি করব? সত্যি তুই পারিস বটে। তা এখন তাহলে চল, তোকে পৌঁছে দিই আমি। তার লাগবে না, আমি ট্যাক্সি করে চলে যাব। এত কিছু তুই পাস, তা দিয়ে তো তুই কি ভুলে গেছিস সে কাহিনীগুলো? কোন কাহিনী? থাক, তোকে আর মনে করতে হবে না। এখন তুই বাসে যা, আমিও যাচ্ছি।
এদিকে আকাশ যাওয়ার পরেই ওখানে রনিও আর রবি আসে। ওর আবিরকে দেখে, কিরে বন্ধু, ওই ছেলেটার থেকে তোকে যতই বলি দূরে থাকতে, তুই কিন্তু কোনো কথাই শুনিস না। দেখ, তোরা যেমন আমার বন্ধু, আকাশ তো আমারও বন্ধু, আমরা তো ছোটবেলার বন্ধু। রবি তো ঠিকই বলেছে, তুই আমাদের থেকে বেশি ওই ছেলেটাকে গুরুত্ব দিস। কিন্তু কেন বলতো? তুই যেখানে আমাদের গুরুত্ব দেওয়ার কথা সেখানে কি না তুই? দেখ, আমার জন্য তোরা সবাই গুরুত্বপূর্ণ। আমরা কতটা তা তো দেখতে পাচ্ছি। কথা না বাড়িয়ে এখন বাসায় যা, ঠিক আছে? কাল তাহলে দেখা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তা একটা কাজ কর, আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাব, তোরা চাইলে আসতে পারিস। কবে যাবে জানিয়ে দিস, চলে আসবো তাহলে। ঠিক আছে, জানাবো। এরপর বাকিটা শুরু হলো। এইদিকে ওরা যে যার মতো করে চলে যায়, এইদিকে আকাশ ওর কাজ শেষ করে বাসায় চলে আসে। কিছুক্ষণ পরে আবির যখন বাসায় ফিরে, ভাই শুনলাম তুমি নাকি দেশের বাইরে ঘুরতে যাবে। তোকে কে বলেছে? তোমার বন্ধু রনি, রবি বলেছে। তাই বলছিলাম কি, তা আমি তো যাবো, তুমি কিছু বলবি কি? আমিও তোমাদের সাথে যাব। তুই কি পাগল? 4টা ছেলের ভিতরে তুই একা কিভাবে ঘুরবি? কে বলেছে আমি একা? আমার সাথে আমার বান্ধবীরাও থাকবে। মানে কি? দেখ, তুই যদি আমাদের না নিয়ে যাস, আমি তাহলে বাবা মাকে বলে তোর যাওয়া ক্যান্সেল করে দেব। তাছাড়া আমাদের খরচ আমরা দিব, তোমাদের খরচ তোমরা। ঠিক আছে, নিয়ে যাব। কে কাকে কোথায় নিয়ে যাবি শুনি? কি ব্যাপার আব্বু, তুমি কখন এলে? আমি আর তোর মা মাত্র এলাম। তা কোথায় যাওয়ার প্ল্যান চলছে শুনি? এই তো আব্বু, আমি বন্ধুদের নিয়ে যাব, আর এরা ও চাইছে আমাদের সাথে যাবে ওর বান্ধবীদের নিয়ে। তার আগেই তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আব্বু? তুমি যেখানে যাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু ফিরে এসে সরাসরি কোম্পানিতে জয়েন করবে। আমি একা সামলাতে পারবো না। কোম্পানিতে ঢুকে গেলে তো আমার আর কোনো কিছু করার হবে না। মা বলল, দেখ আবির, তোর বাবার তো বয়স হয়েছে, এরপর তোকেই এইসবের হাল ধরতে হবে। তাই বলে এত তাড়াতাড়ি করে? বাবা বলল, আমি যা বলছি তাই হবে। আমাদের তো ট্যুরে যেতে এখনো প্রায় 1 মাস সময় লাগবে। তাহলে কাল থেকে জয়েন হয়ে যাও। তাছাড়া আমি তাহলে কয়েকটা দিন একটু রেস্ট নিব। যখন তুমি ঘুরতে যাবে তখন না হয় আমি সে কয়েকদিন কোম্পানি দেখব। তাছাড়া এরা তো তোর কোনো কাজ না থাকলে তুই তোর ভাইয়ের সাথে কোম্পানিতে ঘুরে দেখতে পারিস। ঠিক আছে আব্বু। 2 দিন পর আবির অফিসে আসে, সাথে এরাও আসে। অফিসে ওদের 2 জনকে সবাই চিনে, সেজন্য আলাদা করে পরিচয় করে করাতে হয় না অফিসে। ওরা 2 জন বসে কাজ করতে থাকে। তখন আকাশ কল দেয়, কোথায় তুই? আমি তো অফিসে। তা তুই কোথায়? আমি তো বাইরে। তা তোর অফিসে আসবো কি? তুই আসলে তো ভালোই হবে। ওকে, আমি আসতেছি। এরপর আকাশ অফিসে আসে। অফিসে আকাশকে দেখে এরা রাগ উঠে যায়। ওই ফকিন্নি, তুই আমাদের অফিসে কেন? আমি তো এসেছি আবিরের সাথে কথা বলার জন্য। আমার ভাই থেকে ডলার নিয়েও তোর শান্তি হচ্ছে না, যে এখন তোকে আবার এই কোম্পানিতে চাকরিও দিতে চাইছে? আমার তো কোনো কিছুই নেই যে আমি তা করে খাবো। সেজন্য আবিরের সাথে কথা বলে আমি এখানে চাকরি নেব। ভাই আসুক আগে, তারপর বোঝাচ্ছি। এদিকে আবির রুমে এসে আকাশ আর ইরাকে ঝগড়া করতে দেখে। এরা কি হয়েছে? তুই আকাশের সাথে এভাবে ঝগড়া কেন করছিস? আমি বুঝি না ভাইয়া, আমি তোমার আপন বোন কিনা সেটাই তো আমার মাঝে মাঝে সন্দেহ হয়। মানে তোর কথার আগামাথা তো কিছুই আমি বুঝতেছি না। তুই একে তো এই ছেলেটাকে ডলার দিচ্ছিস, তার উপরে আবার আমাদের অফিসে চাকরি দিতে চাইছিস। তুই আসলে কি চাস বলতো? আমি ওকে ডলার দিয়েছি তা তোকে কে বলেছে? আর ও কেন এখানে চাকরি করবে? তোকে এই কথাটা কে বলল? আমাকে তো আমি বলেছি চাকরির কথা। তুই কেন চাকরি করতে যাবি? দরকার আছে বন্ধু? এরপর আকাশ কি যেন ইশারা করে, সেজন্য আবির আর এই নিয়ে কথা না বাড়িয়ে আকাশের কথা হ্যাঁ না বলতে যেতে থাকে। এদিকে ইরা তো রেগে আগুন ওখান থেকে চলে যায়। এরা বের হতেই ওর বান্ধবীরা কল দিয়ে পার্কে যেতে বলে, সেজন্য এরা ওখানে যেতে থাকে। এদিকে, আচ্ছা তুই কি চাইছিস বলতো? আমি কি চাইছি তা তোকে পরে বলবো। এখন আমি যা চাইছি তুই শুধু সবগুলোতে হ্যাঁ বা না বলে যাবি, বাকিটা আমি সামলে নিব। ঠিক আছে, তাই করলাম আমি। এদিকে এরা পার্কে এসে ওর বান্ধবীদের কাছে আসে। এরা কি এরকম রেগে যাওয়া মুখ দেখে ওরা বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, সেজন্য জিজ্ঞাসা করে বসে, কি হয়েছে তোর? মুখটা এরকম লাল করে রেখেছিস কেন? তা বান্ধবী, কিছু কি হয়েছে? অনেক কিছু হয়েছে। রাগে তো আমার মাথা ফেটে যাচ্ছে। কি হয়েছে বলতো? এরা এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, তাহলে শোন, আমি তোকে একটা আইডিয়া দেই, ওটা তুই কাজে লাগাতে পারবি। কি আইডিয়া, তাড়াতাড়ি বল। আইডিয়াটা হচ্ছে, তাহলে শোন, যা ওদের সবারই ভালো লাগে
তবে সে আইডিয়াটা আপনাদের এখন বলবো না, কেননা এখন যদি সবটা বলে দিই তাহলে আপনারা গল্পের অনেক রহস্য জেনে যাবেন। সেজন্য আপনারা গল্পটা শুনতে থাকুন, তাহলে এক একে আপনারা এই রহস্যগুলো বুঝতে পারবেন। এদিকে ওদের থেকে বিদায় জানিয়ে চলে আসে ইরা ওর বাসায়। বাসায় আসার পরেই, মা, ও মা, কোথায় তুমি? এভাবে চেঁচাচ্ছিস কেন? তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? রাতে যখন সবাই আসবে তখন বলবো। কথাটা যখন রাতেই বলবি তখন এভাবে হাউকাউ করে শুরু করলি কেন? এখন থেকেই অগ্রিম জানিয়ে দিলাম। এদিকে রাতের বেলায় ইরা ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। তখন আবির ছিল, কিন্তু আবির সবটা শুনে এটা বুঝতে পারছে না এরা কেন কোম্পানিতে জয়েন করতে চাইছে, আর তাও আকাশের বস হয়ে। ওনাদের ভাবনা কমানোর জন্য, ভাইয়া কি ভাবছো তুমি? ভাবছি তো অন্য কিছু। চিন্তা করো না ভাইয়া, সব দায়িত্ব নিয়ে নাও। শুধু আমি ওই আকাশ আমার পিএ হিসেবে দেখতে চাই। আকাশ কেন তোর পিএ হতে চাবে শুধু শুধু? ও যদি আমার পিএ না হতে চায় তাহলে আমাদের কোম্পানিতে ওকে রাখবো না, এটা শেষ কথা। এদিকে ইরা তো চলে যায়। এবার আবির তো আরেকটা ঝামেলা এসে পড়ে গেল। এটা কোনো কথা হলো? তুমি বলো। আমি কি বলবো? তোরা ভাই বোন হিসেব কর, কি করবি? তাই বলে আকাশ ইরার পিএ হয়ে জয়েন করবে? এই আকাশ ছেলেটাকে, যাকে নিয়ে এতক্ষণ আলোচনা হলো, তাকে তো চিনতে পারছি না। আবির এরপর সবটা বলে। সবটা শোনার পরে উনি বুঝতে পারে সমস্যা নেই, এরা তো সারাক্ষণ আর অফিসে কাজ করবে না, বড় যে 2 থেকে 3 মাস, এমনিতে ওকে বিয়ে দিয়ে দেব। তারপর পুরো দায়িত্ব তুই বুঝে নিতে পারবি। তাছাড়া তুই তাহলে আকাশের সাথে কথা বল বা ওকে বাসায় ডেকে পাঠা। ঠিক আছে আব্বু, তাই করতেছি। এদিকে আবির তো আকাশকে কল দিয়ে সবটা বলে, কিন্তু আকাশ এতে রাজি হয়ে যায়। আকাশ, তুই কি মাথাটা গেছে? আমি আবার কি করলাম? তুই ভালো করে জানিস তোকে পিএ হিসেবে নেওয়াটা এরার একটা চালু হতে পারে। তা আমি সামলে নিব, এই নিয়ে চিন্তা করিস না। আমি তা নিয়ে চিন্তা করছি না। দেখ, যেখানে তোর জন্য তোর আব্বু 10 থেকে 12 জন, থাক আর বলতে হবে না, আমি সামলে নিব বাকিটা। তুই তাহলে তোর বোনকে বলে বাকিটা ব্যবস্থা কর। ঠিক আছে, তবে সাবধানে করিস। যাই কিছু করছি না কেন, এরার মতিগতি আমার সুবিধার লাগছে না। কতজনকে সোজা করলাম, আর এটা তো মাত্র একটা মেয়ে, ওটা কিন্তু আমারই বোন, সেটা ভুলে যাস না। তা তো মনে রাখবই। তা যদি মনে রাখতাম তাহলে এতদিনে তোর বোনকে, আমি জানি তোর সম্পর্কে সবটা, কিন্তু তুই তো আমার বোনকে চিনিস না। সেজন্য যতটা পারিস সাবধানে থাকার চেষ্টা করিস। আমি তাহলে ইরাকে জানিয়ে দিচ্ছি, তুই কাল থেকে অফিসে আসিস। তা আমাকে বেতন কত দিবে তোর বোন? তোকে বেতন দিতে গেলে তো আমাদের অফিস ফকির হয়ে যেতে হবে রে। সেটা না হয় হবি। আচ্ছা, বাকিটা কাল তাহলে দেখার পরে আলোচনা করব। ঠিক আছে। এদিকে আবির পরে ইরাকে জানায় সবটা। আর এই খবরটা শুনে এরা তো খুশি হয়ে যায়, কেননা এরা তো মনে মনে এটাই চেয়েছিল। তা তুই ওকে যে পিএ হিসেবে রাখতে চাস, ওকে বেতন দিবি কত ডলার? ওটা যেহেতু তোমার বন্ধু, সে হিসেবে $800 দিলে মন্দ হয় না, কি বলো তুমি? এই $800 তো আকাশে কয়েক ঘন্টার খরচ মাত্র, মনে মনে বলল। কিছু কি ভাবছো ভাইয়া? না, তেমন কিছু না। আচ্ছা শোনো, আমি আমার বান্ধবীদেরকে এই কোম্পানিতে চাকরি দেব, তবে চিন্তা করো না, ওরা কোনো স্যালারি নেবে না, শুধু 2 থেকে 3 মাস থাকবে আমাদের কোম্পানিতে। তাই এই কথা আগে কেন বলিসনি? বললে কি হতো? তাছাড়া এখন তো বললাম, তাহলে তো আমি কিছুটা ব্যবস্থা করে নিতাম। তোমাকে কিছুই করতে হবে না। তাছাড়া তুমি না বললে দেশের বাইরে যাবে 1 মাস পর, তখন আমরা সবাই মিলে যাব। তা তো যাবই। ঠিক আছে ভাইয়া, তোমার বন্ধুকে বলে দিও সকাল সকাল অফিসে সময় মতো যেন চলে আসে। আমার তা অনেক চিন্তা হচ্ছে। আমার জন্য আবার কবে থেকে তোমার চিন্তা হতে থাকলো? তোর জন্য কেন চিন্তা করতে যাব? তাহলে আর কার জন্য? কারোর জন্য না। তুই ঘুমা, আমিও গেলাম ঘুমাতে। এদিকে পরের দিন আকাশ রেডি হয়ে চলে আসে, তবে অফিসে এসে আবিরকে দেখতে পায়। তারপর আবিরের সাথে কিছু কথা বলে নাই। এদিকে 10:30 ইরা ওর বান্ধবীদের নিয়ে আসে অফিসে। ইরাকে দেখেই, তুই তো লেট করলি কেন? তাছাড়া তোর বান্ধবী, ওরা কেন তো লেট করে আসবে? ওরা আমার আন্ডারে কাজ করবে, সেজন্য ওরা কখন আসবে না আসবে তা আমি ঠিক করব। তাছাড়া ভাইয়া, তুমি এই সবের ভেতরে কিন্তু মোটেও আসবে না। দেখ, যাই করিস না কেন, এমন কিছু করিস না যার জন্য আমাকে অপমানিত হতে হয়। তুমি কেন অপমান হবে আশ্চর্য? তুই বুঝবি না, আমার একটা মিটিং আছে, সেখানে আমাকে যেতে হবে। ঠিক আছে ভাইয়া, সাবধানে যেও। এরপর আবির বের হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ পরে ইরা আকাশকে ডেকে পাঠানোর জন্য কাউকে পাঠায়। সে আকাশের সামনে এসে, ম্যাম আপনাকে ডেকেছে, তুমি যাও, আমি আসতেছি। এরপর ইরা রুমে ঢুকে যায়। এতে ইরা তো রেগে যায়।
তোর সাহস কি করে আমার রুমে দরজায় নক না করে আসার জন্য? সরি ম্যাম, বুঝতে পারিনি। এদিকে আকাশ ভালোই বুঝতে পারছে এরা ওর সাথে ভালো ব্যবহার করবে না কখনো, কিন্তু কোনো একটা স্বার্থের কারণে আকাশ এখানে থেকে যায়। নয়তো ইরার আরো আগে উচিত ছিল একটা শিক্ষা দিতে হতো। ম্যাম আসবো কি? এবার ঠিক আছে, আসো তাহলে। আর এখানে বসো, একটা কাগজ আছে, এখানে সাইন করে দাও। কিসে কাগজ এটা? পড়ে দেখে নিতে পারো। এরপর 1 মিনিট লাগলো কাগজটা পড়তে, কেননা কাগজে তাকিয়ে বুঝতে পেরেছে এখানে কি কি লেখা থাকতে পারে। তাও সাইন করে দেয়। যাক ভালো, তাহলে একটা পিএ এর কি কি কাজ করতে হয় তা তো অবশ্যই জানার জন্য। জি ম্যাম, জানি, সব কিছু জানি। তাহলে একটা কাজ করো, আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসো। এটা তো অফিসের লোক আছে, তাহলে আমি কেন করবো এইসব? একটু আগে যে সাইন করেছিস তা কি ভুলে গেছিস? ঠিক আছে, যাচ্ছি আমি। এরপর ইরার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসে, কিন্তু সাথে আর অন্য কিছু মেশায় যা আপনারা বুঝে নিতে পারেন। এদিকে কফি ইরার দিকে এগিয়ে দেয়। কি ব্যাপার, মাত্র 1 কাপ কেন? তা আপনি মানুষ তো একজনই, সেজন্য আমি 1 কাপ এনেছি। বুঝলাম না ইরা, আমাদের কি মানুষ বলে মনে করল না? দেখুন, কাগজে লেখা ছিল আমি শুধু বসের সেবা আর ওনার কথা শোনার জন্য বলা হয়েছে, কিন্তু এটা বলা হয়নি ওনার বান্ধবীদেরও সেবা করার জন্য। দেখলি তুই ইরা, তোর সামনে কিভাবে আমাদের অপমান করলো? এই কথা নিহার মুখ থেকে শোনা মাত্রই আকাশকে একটা থাপ্পড় দিল ইরা। চুপ ইয়াদব, তোর সাহস কি করে আমার বান্ধবীদের সামনে আমাকে এভাবে অপমান করার? চুপচাপ ওদের জন্য কফি বানিয়ে নিয়ে আয়। এরপর আর কি ওদের জন্য কফি বানাতে যায়। ওদের কফিতে কিছু একটা মেশায় যা ইরার কফিতেও মিশিয়েছে। এইদিকে ওরা 3 জন তো কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে, দোস্ত, একটা কথা বলার ছিল। তুই এবার কি কথা বলবি? ওই ছেলেটা যদি কফিতে কিছু মিশিয়ে দেয়? কি মেশাবে? মেশাতে তো পারে। তাহলে একটা কাজ করা যেতে পারে। কি কাজ? তাতে বল কি কাজ? ও কফি আনার পরে সবার আগে ওকে কফি খাইয়ে চেক করে নিতে হবে। যদি কফিতে কিছু মিশিয়ে থাকে তাহলে তো ও খেতে রাজি হবে না। তাহলে আমরা ওকে কিছুটা সন্দেহ করে নিতে পারবো। বাহ, সত্যি না? তোর মাথায় তো অনেক বুদ্ধি খুলে গেল। আচ্ছা, ও আসতেছে, চুপ করে থাকতো না। এরপর আকাশ তো ওখানে আসে। ওখানে আসার পরে নিহা আর তানুর দিকে এগিয়ে দেয় কফির কাপগুলো। এনেন কফি। ওরা দুজনে কফি হাতে নেয়। ঠিক তখনই এরা ইশারা করে, যা আকাশ বুঝে ফেলে। সেজন্য জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কিছু কি হয়েছে? একটা কাজ করো, 3টা কাপ থেকে 3 চুমুক কফি খেয়ে দেখো কফি ঠিক আছে কিনা। আমি এটা তো আপনারাই চেক করে নিতে পারেন, এটার জন্য আবার আমাকে কেন বাড়তি টানছেন? তোমাকে যা বলেছি তাই করো। এরপর আর কি ওদের কথা মতো 3টা কাপ থেকে একটু একটু করে টেস্ট করে নেয়। এবার ঠিক আছে কফি, সেজন্য খেয়ে নিন আপনারা। ঠিক আছে, তুমি এখন যাও। আর একটা কথা, তুমি স্টোর রুমে এসে গত বছরের ফাইলগুলো বের করে আনো। গত বছরের ফাইল কেন? চেক করার জন্য হিসাবে কোনো গরমিল আছে কিনা। তখন তো আপনার আব্বু ছিল দায়িত্বে, আর উনি তো জেনে শুনে লস আর করবেন না। তোমাকে এত কথা বলতে বলেছি, আমি যা বলেছি তাই করো। ঠিক আছে, যাচ্ছি। এদিকে আকাশ বের হওয়ার সময় মিটমিট করে হাসছে, যা নিহা খেয়াল করে। কিন্তু আকাশকে ডাক দেওয়ার আগেই আকাশ চলে যায় রুম থেকে। আসলে আকাশ নিজেও জানে এরা ওইদিকে শুধু শুধুই এই কাগজগুলো বের করাচ্ছে, সেটাও জানে। সেজন্য ওই লোকটার কাছে আসে। একটু শুনুন, কথাগুলো কি আমাকে বলেছেন? জি, আপনাকে বলছি। জি বলুন, কি বলতে চান? আমাকে একটু স্টোর রুমের থেকে গত বছরের হিসাবের ফাইলগুলো এনে দিতে পারবেন, বা আমাকে সাথে করে ওই ফাইলগুলো খুঁজতে পারবেন? না, অবশ্যই, চলুন আমার সাথে। এরপরে লোকটাকে সাথে নিয়ে চলে যায় স্টোর রুমে। তারপর যা খোঁজার খুঁজতে থাকে। আর এইদিকে ওরা 3 জন কফি শেষ করে। কফি অনেক মজা হয়েছে তো? সত্যি তো, অনেক মজা হয়েছে। আচ্ছা, ও অন্য কিছু মেশায়নি তো? অন্য কিছু আবার কি? নিহা এরপর ইরার কানে কানে এমন কিছু বলে যা শুনে ইরা তো চমকে ওঠে। এগুলো কি আজও সম্ভব? সম্ভব হয়, কিন্তু ওই ব্যাটা করেছে কিনা সেটা এখন দেখার মূল বিষয়। যা হওয়ার হয়েছে, এখন এরপর ওকে দিয়ে কাজ করাবো তা ভাবতে হবে। নিয়ে এরপর আরও কিছু আইডিয়া দেয়। এদিকে ফাইল নিয়ে এসে এরা হাতে দেয়। এদিকে এরা কোনো কিছু বলতে যাবে তখনই ওখানে আবির চলে আসে। আবির আসতে এরা আর কোনো কিছু বলতে পারেনি। সেজন্য, আকাশ, তোকে আমার সাথে একটু যেতে হবে। কোথায় যেতে হবে? একটা মিটিং আছে, আর ওখানে তোকেও নিয়ে যেতে হবে। সেজন্য চল আমার সাথে। ভাই, লোকটা মিটিংয়ের কি বুঝবে যে তুমি ওকে নিয়ে যাচ্ছ?
ও কি পারে বা না পারে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তুই থাক এখানে। আমি ওকে নিয়ে মিটিংয়ে গেলাম। এরপর আকাশকে নিয়ে মিটিংয়ে যাই। মিটিংয়ে অনেক লোকজন ছিল। সবচেয়ে বড় কথা হলো ওনাদের মধ্যে বেশিরভাগ লোকই আকাশের পরিচিত ছিল। ওরা তো আকাশকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল। আরে স্যার, আপনি এই দেশে কেন? এতে কোনো সমস্যা হয়েছে কি? কি যে বলেন না স্যার, আপনি এখানে আসবেন তো কল্পনাও করতে পারিনি। তাছাড়া আপনি এত এরকম ছোটোখাটো কোনো মিটিংয়ে যান না, আর নাই কোনো অল্প ডিলে যান, সেজন্য আজকে দেখে অবাক হলাম আর কি। বেশি অবাক হওয়া ভালো না। তাছাড়া আমি এসেছি আমার বন্ধু আবিরের সাথে টেন্ডার নিয়ে। উনি যখন আপনার বন্ধু তখন আমরা টেন্ডার ওনাকেই দিব, কোনো সমস্যা নেই। সত্যি বলছেন তো? জি স্যার, সত্যি বলছি। আপনি যেখানে স্যারের বন্ধু সেখানে আমরা না করি কিভাবে? আমরা তাহলে এবার উঠি, যে আসতে পারেন। এরপর ওরা চলে আসে। আবির তো আকাশকে ধন্যবাদ দিতে দিতে শেষ। আরে কি করছিস তুই? ধন্যবাদ দিতে হবে না, তো একটা কাজ কর, একটা পার্টি দেই উপলক্ষে। আচ্ছা, দেশের বাইরে কবে যাবি? এই তো আর 20 দিন পরেই। তাছাড়া আমরা সবাই ওখানে এসে তোর বাড়িতে থাকবো। তা যে সম্ভব না, তোরা হোটেলে থাকবি, আমি ব্যবস্থা করে দেব। কিন্তু তোর বোন কি আমাকে যেতে দিবে? ঠিক আছে, তাতেই হবে। আর আমার বোনের ব্যবস্থা তো আমি করব। তোকে ছাড়া ওখানে এসে $1 লাভ হবে না, সেজন্য তোকে নিয়েই তো যেতেই হবে। এখন তাহলে চল অফিসে। এরপর অফিসে এসে সবাইকে এই টেন্ডারের ব্যাপারে জানাই। এতে সবাই তো অনেক খুশি হয়। সাথে আবিরের বাবা মা, কেন না, আবির ওনাদের কল দিয়ে সবটা জানায়। আর আকাশের জন্য যে ওনারা ওই টেন্ডার পায় সেটাও জানায়। এদিকে 2 দিন পর পার্টি দেওয়া হয়। ওই পার্টিতে অনেক বড় বড় কোম্পানির লোকেরা আসতে থাকে। ওনাদের মধ্যে কিছু লোককে এরা চিনে। ওনারা পার্টিতে এসে শুভেচ্ছা জানাতে থাকে। এদিকে আকাশ একটা জায়গায় বসে থাকে, যেখানে বড় বড় ভিআইপি লোকদের জন্য সিট রাখা হয়েছে। সেখানে আকাশকে বসতে দেখে এরা তো রেগে যায়। ওই ফুকিন্নি, তোর সাহস কি করে এখানে বসার? দেখছিস না স্যার দাঁড়িয়ে আছে, উঠ এখান থেকে। এদিকে রিপন চৌধুরী সামনে থাকে। আকাশকে দেখা মাত্রই আকাশের পায়ের সামনে এসে বসে পড়ে। এতে এরা তো অবাক হয়ে যায়। কি করছেন স্যার? আপনি কেন নিচে বসছেন? ওনার পাশে বসার মতো এতটা ক্ষমতা আমার নেই। সত্যি আপনাকে 2 বার যে দেখতে পারবো এত কাছ থেকে, সেটা আমি আশা করিনি। কি উনি? রিপন চৌধুরী কিছু বলতে যাবে, তখনই আকাশ ইশারা করে কোনো কিছু না বলার জন্য। সেজন্য উনি চুপ করে যায়। এইদিকে ওনার সামনে আকাশ কিছু বলতেও পারছে না, সেজন্য ওখান থেকে চলে যায়। এদিকে নেহা, তানু, রবি, রনি ওরা দাঁড়িয়ে আছে। তখন এরা ওদের কাছে আসে। তোরা তো লেট করলি কেন? শাস্তি তো লেট হবেই। তা তুই এত সেজেছিস কেন? মনে হচ্ছে পার্টি না, তোর বিয়ে হচ্ছে। চুপ করতো তোরা। তা রনি আর রবি ভাইয়া, আপনাদের দুজনের একটু সাহায্য লাগতো। কি সাহায্য বলো? এরা এরপর কিছুটা বলে যা ওদের সবার ভালো লাগে। এরপর ওরা সে অনুযায়ী কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে, ভাইয়া আমার নেকলেসটা চুরি হয়ে গেছে। তুমি শিওর তো চুরি হয়েছে? হ্যাঁ ভাইয়া, কিন্তু পার্টিতে যারা এসেছে তাদের মধ্যে কেউ তো নেবে না, সেটা আমি জানি, কিন্তু আপনার বন্ধুকে একবার বলে দেখুন। কোন বন্ধু? আপনার বন্ধু আকাশকে, সে হয়তো নিয়েছে। তোমাদের কি মাথা খারাপ হয়েছে? আকাশ কেন এরকম কাজ করবে? নেকলেস তো অনেক দামি, হয়তো দেখার পরে লোভ সামলাতে পারিনি। এরকম ফালতু কথা আমার সামনে বলবে না। তোমাদের কি মনে হয় তোমরা যা বলবে আর আমি তা বিশ্বাস করে নেব? এরপর থেকে এরকম ফালতু কথা বললে পার্টি থেকে বের করে দেব, কথাটা মনে রেখো। আবিরের কথায় ওরা মন খারাপ করে ইরাকে এসে সবটা বলে। এরা তো কথাগুলো শুনে রাগে ফেটে যাচ্ছে। এখন কি করবি? সেটাই তো, তোর তো সব প্ল্যান নষ্ট হয়ে গেল ইরা। আমি এটা বুঝতে পারছি না, ভাই ছেলেটার মধ্যে কি এমন পেল যে ওকে ছাড়া কোনো কিছুই বোঝে না? ভাইয়া তো দেখতেছি আমার থেকে ওই ছেলেটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। শুধু তোর ভাই না, যে কোনো দেশের বড় বড় বিজনেসম্যান ওনারাও দেখি আকাশকে সম্মান করতেছে। কি আছে ওই ছেলের মধ্যে যে আমি দেখতে পাচ্ছি না? আমার কি মনে হয় তোর ভাই আকাশের ব্যাপারে অনেক কিছু জানে, যা হয়তো আমরা জানি না। হতে পারে, কিন্তু ভাইয়াকে জিজ্ঞাসা করলে তো কখনো বলবে না। তাহলে এখন কি করবি? কি আর করার, অফিসে তো ওকে আমার কথাই শুনে চলতে হবে। দেখব কিভাবে বাঁচে আমার থেকে তখন। তার আগে সামনে তাকিয়ে দেখ। কেন, সামনে কি হয়েছে? আগে তাকিয়ে তো দেখ। এরা তাকিয়ে দেখে আবির ওদের দিকে আসতেছে। কিরে আবির, তুই এখানে কেন? আমি তো এসেছি একটা কাজে, তা তোরা এখানে কেন? আমরা তো পার্টিতে এসেছি। তাছাড়া তুই নিজেই তো আমাদেরকে আসতে বললি। আমি ওটা বুঝাতে চাইনি। তোরা দুজন এদের পাশে কেন? তোরা কি জানিস না আমার বোন কেমন? ভাইয়া, এটা কিন্তু ঠিক না। তুমি আমার বন্ধুদের সামনে কিন্তু আমাকে আর আমার বান্ধবীদের অপমান করছো। তোরা যেটা করলি সেটা কি ছিল? আমরা আবার কি করলাম? তোরা আকাশকে চোর প্রমাণ করার জন্য যে নাটকটা সাজালি,
তা যেন দ্বিতীয়বার আর করতে না দেখি। কথাটা কিন্তু মনে রাখিস। কিন্তু ভাইয়া, কথাটা তো শোনো। একদম চুপ। তুমি যদি আমার বোন না হতে, তাহলে সবার সামনে তোকে আমি থাপ্পড় মেরে অপমান করে বের করে দিতাম। তুমি এরকম একটা কথা বলতে পারলে আমাকে? পেরেছি। সেজন্য এরপর যদি আর কোনো খারাপ চিন্তা মনের মধ্যে থাকে, তাহলে সে চিন্তা বাদ দিয়ে দে। এই বলে আবির তো চলে যায়। অন্যদিকে এরা তো রাগে ফিরে যাচ্ছে। কেননা আকাশের মতো একটা বন্ধুর জন্য আবির যে এরাকে এতগুলো কথা শোনাবে, তা তো এরা বুঝতেই পারিনি। এরা, তোর ভাই তো তোকে মূল্যই দিল না রে। সেটাই তো দেখতেছি। তোরা চুপ করবি? ভালো লাগছে না আমার। এরার ধমকে ওরা চুপ হয়ে যায়। কিন্তু এরা তো ভেতরে ভেতরে রাগে ফেটে যাচ্ছে। সেজন্য রুমে চলে আসে। এদিকে পার্টি শেষ হয়ে যায়। সবাই যে যার বাসায় যেতে থাকে। আকাশও যেতে চাইবে, তখন আবির বাধা দেয়। কিন্তু আকাশ থাকতে চায়নি বলে আর জোর করল না। সেজন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে কেউ একজন একটা গাছ ফেলেছে কেটে রেখে। সেজন্য গাড়ি থেকে নামতে নামতে বলে, কি ব্যাপার, রাস্তার মধ্যে এরকম গাছ কেটেছে কে? তাই তো চিকুন, এটা তো আমি একাই সরে যেতে পারবো, কিন্তু এরকমটা কে করলো? এদিকে আকাশকে তো যেতে হবে। সেজন্য গাছটা সরিয়ে গাড়ির সামনে আসতেই দেখে কতগুলো লোক দাঁড়িয়ে আছে। হাতে মোটামুটি লাঠি, হকি স্টিক, আরো কিছু হাতিয়ার। এক কথায় হাড় ভাঙা সব অস্ত্র। কি ব্যাপার, এই কাজটা তাহলে তোমাদের? তুই ঠিকই ধরেছিস। তা এত কিছু থাকতে আমাকেই কেন টার্গেট করলো? তুই কি সিনেমা দেখছিস না? সিনেমা যদি দেখতাম তাহলে তো এত কষ্ট করে গাড়ি থেকে আর নামতাম না। যাক ভালো, তাহলে এরপর কি হবে তা তো জানিস। তোমাদের দেখে মনে হচ্ছে আমাকে কয়েকদিন হসপিটালে শুয়ে রাখার ব্যবস্থা করতে এসেছো। যাক, এতটুকু তোর জানা আছে। তবে কয়েকদিনের জন্য না, পুরো 2 থেকে 3 মাসের জন্য। তাহলে কিছুক্ষণ মারামারি করি চল, দেখি কে কত মাস হসপিটালে থাকে। এর তো দেখি হসপিটালে যাওয়ার অনেক শখ হয়েছে। ওই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা কর। এরপর আর মারতে আসে। কিন্তু নায়কের সাথে কি আর পেরে ওঠে? ওদের মারে আবার নিজেও মার খায়। কেননা একা তো 5-6 জনের সাথে পেরে উঠবে না। কিছুটা মার তো খাবেই, তবে ওদেরও ভালো করে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে আকাশের ফোনে কল আসে। আসলে আবির কল দিয়েছিল, আকাশ ঠিকভাবে পৌঁছালো কিনা তা জানার জন্য। সেজন্য কল রিসিভ করে সবটা জানাতে থাকে। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। আরে লাগবে না, আমি ঠিক আছি, তুই থাক, আমি আসতেছি। এদিকে আবির তাড়াহুড়া করে নামতে দেখে এরা আর ওর মা বাবা জিজ্ঞাসা করে বসে, ভাইয়া এত রাতে এরকম তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? আবির, কি হয়েছে, এত চিন্তিত কেন? বলার সময় নেই এখন, আমাকে যেতে হবে এখনই। আরে কি হয়েছে, কোথায় যাবি? সেগুলো তো কিছু বলে যাবি। আকাশকে রাস্তায় কিছু ছেলে ধরেছে, ওদের সাথে মারামারি করছে, সেজন্য আমি যাচ্ছি ওখানে। সে কি এরকম কাজ করলো কে? তোমার মেয়ে ছাড়া আর কি করবে? কি এরা কেন এসব করবে? সেটা তো এরা জানে, বাকিটা আমি এসে বলবো। ছি এরা, তুই এসব করবি তা তো ভাবতেও পারিনি। বিশ্বাস করো ভাইয়া, বাবা মা, আমি কিছুই জানি না এসবের। আবির, তুই এখন যা আকাশের কাছে, আর ওকে নিয়ে চলে আয়। যাচ্ছি। এদিকে 10 মিনিট পরে আবির ওখানে আসে। তবে ততক্ষণে ওই ছেলেগুলো ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু আকাশ ওখানে বসে আছে। আসলে আকাশের মাথায় একটু আঘাত লেগেছে, সেজন্য হাঁটার মতো অবস্থা নেই। সেজন্য আবির ওকে নিয়ে হসপিটালে আসে। ডক্টর মাথায় ব্যান্ডেজ করে দেয়, আর ওখান থেকে আবির ওকে ওদের বাসায় নিয়ে আসে। আকাশ এখন ঠিক আছে তো? হ্যাঁ, এখন আর সমস্যা নেই। 2 থেকে 3 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ওকে তো রুমে নিয়ে যা। তাই এর পেছনে কার হাত ছিল তাকে জানতে পেরেছিস? এরার কোনো দোষ নেই, যা আকাশের মুখ থেকে শুনলাম। সেজন্য এরা বেঁচে গেল আজকের মতো। এদিকে আবির তো আকাশের নিয়ে নিজের রুমে যায়। এদিকে এরার মনে একটু হলো মায়া হলো, কেননা আকাশের এরকম অবস্থা দেখে। পরের দিন সকালে আকাশকে দেখে আবির চলে আসে অফিসে। এদিকে এরা আসে আবিরকে রুমে আকাশের জন্য দেখার জন্য, কেননা একটু দেখে এরাও যাবে অফিসে। এদিকে এরা আকাশের পাশে বসে, কিন্তু ততক্ষণে আকাশ ঘুমের ঘরে ইরাকে চেপে ধরে। এতে এরা তো অবাক হয়ে যায়, কিন্তু চাইলেও এরা উঠতে পারছে না, কেননা আকাশ জ্বরের মধ্যে ইরাকে জড়িয়ে ধরেছে। একটু গরমের জন্য এইদিকে এরা চুপচাপ শুয়ে আছে, কোনো কথা না বলে। 1 ঘন্টা পরে আকাশ ওপাশে ফিরলে এরা উঠে যায় তাড়াতাড়ি করে আর নিজেকে ঠিক করে নেয়। তখনই নেহা কল দেয়, কোথায় তুই? ওর জ্বর, সেজন্য 2 থেকে 3 দিন হয়তো আসতে পারবে না। ঠিক আছে, তুই তাহলে আয়। এরপর এরা অফিসে চলে আসে।
অফিসে এসে ওদের সাথে কথা বলতে থাকে। কি ব্যাপার, আকাশের হঠাৎ জ্বর উঠল কি করে? রাতে ওই সব খাওয়ানোর জন্য এরকমটা হলো না তো? হতেও পারে ওর মতো ফকিন্নির এত দামি ড্রিঙ্কস পেয়েছে, সেজন্য লোভ সামলাতে না পেরে খেয়েছে। এখন তো এরকম হবেই। ঠিক বলেছিস। তাইরা, তুই চুপ করে আছিস কেন? কিছু না। আচ্ছা শোন, আমি বাসায় যাব, তোরা বাসায় চলে যা। সেটাই করতে হবে। আকাশ তো নেই এখানে যে ওকে চালাবো। তা একটা কথা, তুই কিন্তু ভুলেও ওকে আবার পাত্তা দিস না। তোদের মাথা কি খারাপ নাকি? আচ্ছা চল, আমরা কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাবি তোরা? এখানকার কোন একটা রেস্টুরেন্টে। ঠিক আছে চল। এদিকে ওরা চলে আসে রেস্টুরেন্টের খাবার খেতে। ওদের খাবার খাওয়া শেষ হওয়ার আগেই হঠাৎ করে কিছু খাবার এসে নিহার উপরে পড়ে। এতে নিহা তো রেগে যায়, তার সাথে ইরাও। সেজন্য ওরা দুইজনই ছেলেটাকে 2টা থাপ্পড় দেয়। ম্যাম, আমি তো ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করিসনি মানে? আমি ইচ্ছে করে এরকমটা করব কেন? ডাক তোদের ম্যানেজারকে। এদিকে চিৎকারের আওয়াজে ম্যানেজার চলে আসে। এটা একটা ভদ্র রেস্টুরেন্ট, এখানে এভাবে চিৎকার করা যাবে না। আপনার ওয়েটার আমার যে জামা নোংরা করে দিয়েছে, এখন আমি বাসায় কিরকমভাবে যাব? দেখুন মানছি আপনার পোশাক নষ্ট হয়েছে, তা আপনি সরাসরি আমাকে বলতে পারতেন। এভাবে চিৎকার করা তো ঠিক না। এখানে তো আরও অনেক কাস্টমার আছে আমাদের, তারা শুনলে কি মনে করবে বলুন তো? দেখুন, যাই হয়েছে, এটা কিভাবে ঠিক করবেন তা বলেন। তারপর ম্যানেজার ওদের কিছু কথা বলে যা ওরা মেনে নেয়। এরপর যখন ওরা 30 মিনিট পরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসতে যাবে, তখন বলল, এরপর থেকে আপনাদের যেন আমাদের রেস্টুরেন্টে না দেখি। আপনার সাহস তো কম না আমাদের এই কথা বলার? সামান্য একটা ওয়েটারের জন্য আমাদের কথা শোনাচ্ছেন? আপনাদের মতো কাস্টমার আমার দরকার নেই। আপনার এই রেস্টুরেন্টের মালিকের নাম্বার দিন। ম্যানেজার বলল, লাভ হবে না, কেননা মালিক নিজে বলেছে কাস্টমারের চেয়ে আমার যেন রেস্টুরেন্টের স্টাফদের মূল্যায়ন বেশি করি। তাই বলে ওরা দোষ করলো আপনারা? দেখুন, আপনার ড্রেস ঠিক করা হয়েছে, তার উপর আপনাদের বিলও নেওয়া হয়নি। এর চেয়ে বেশি আর কি সমাধান করব? এরপর ওরা কোনো কথা না বলে চুপচাপ চলে আসে। এদিকে 3 দিন পর আকাশ সুস্থ হয়ে যায়। তখন ইরার বাবা মা আর আবিরও চলে আসে আকাশের কাছে। কেমন লাগছে এখন তোমার? জি আঙ্কেল, ভালোই লাগছে। কোনো অসুবিধা হয়নি তো তোমার? আপনারা আমার নিজের বাবা মায়ের মতো সেবা করেছেন। তোমার এইসব কথা না বলে যেটা বলতে এসছো সেটা বলো তো। কি বলতে এসছেন আঙ্কেল বলুন? আমি এটা বলার জন্য এসেছি যে আমি তোমার আর ইরার বিয়ে দিতে চাই। এটা কি করে সম্ভব? কেন আকাশ, তোমার কি অন্য কাউকে পছন্দ হয়? মানে অন্য কাউকে কি ভালোবাসো? তেমন কিছু না আঙ্কেল। আসলে আমি কিভাবে ইরাকে বিয়ে করব? উনি তো আমাকে এমনিতেই সহ্য করতে পারে না। যেখানে স্বামী হিসেবে কিভাবে মেনে নেব ওনাকে? বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আমার তেমন কিছু মনে হয় না। তা নিয়ে তোকে ভাবতে হবে না, আমরা ওকে রাজি করে নেব। তুই শুধু হ্যাঁ বল। তাছাড়া বিয়েটা আমরা তাড়াতাড়ি দিয়ে দিব। আমরা যে ঘোরার প্ল্যান করেছি তা ঠিক কখন করবি? কখন? আগে তোদের বিয়ে দিই, তার 7 দিন পরেই না হয়ে যাব? ঠিক আছে, যা ভালো মনে কর। এরপর ইরা চলে আসে বাসায়। তখন ইরার বাবা মা আর আবিরও আসে রুমে। সবাইকে একসাথে দেখার পরে, কি ব্যাপার, তোমরা সবাই আমার রুমে? কিছু কি হয়েছে? তোর সাথে কিছু কথা আছে। কি কথা? এরপর ওনারা যে যার মতো করে সবটা বলতে থাকে। সবটা শুনে এরা তো অনেক রেগে যায়। তোমরা ভাবলে কি করে আমি তোমাদের এই প্রস্তাবে রাজি হব? দেখ আকাশ, অনেক ভালো ছেলে, তোকে সুখী রাখবে। যে ছেলে আমার সাথে কাজ করে সে ছেলেকে আমাকে ভালো রাখবে কি করে? তোর খরচ তো আমরা দেই। তাছাড়া বিয়ের পর আকাশ এই বাসায় থাকবে তোর রুমে, তোদের সব খরচ আমি চালাবো? বুঝি না আমি। এটা যখন আমার বন্ধু বান্ধব জানতে পারবে তখন কি হবে একটু ভেবে দেখেছ? কে কি ভাবলো তা জেনে তো আমাদের কাজ নেই। 2 দিন পর তোদের বিয়ে, এত তাড়াতাড়ি সব অ্যারেঞ্জ করবে কি করে? বিয়েটা আপাতত বাসায় হবে, পরে সুযোগ করে সবাইকে দাওয়াত করে এখানে এনে খাওয়াবো। কিন্তু তোমরা যাই করো না কেন, আমি ওই ছেলেকে কখনো স্বামী হিসেবে মেনে নেব না। তারপরে দেখা যাবে। আবির, তুই তাহলে বিয়ের কাজটা শুরু করে দে। ঠিক আছে আম্মু। তাই এরা, তোর বান্ধবীদের মধ্যে কাকে কাকে বলবি বলে দিস। কাউকে বলার প্রয়োজন নেই। তাছাড়া সবার সামনে আমি ওকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। সেজন্য তোমরা এখন যাও। ওনারা তো চলে আসে। এদিকে এরা ওর বাবা মা ভাইকে মনে মনে অনেক গালাগাল করতে থাকে, কিন্তু তাও চুপ করে আছে, কোনো কিছু আর বলছে না। এদিকে পরের দিন ইরা আর ওর বান্ধবীরা যায় ওই রেস্টুরেন্টে, যেখানে ওই দিন ওদের অপমান করা হয়েছে।
ওখানে এসে নিহা জিজ্ঞাসা করলো, আজকে কি খাবি? তানু, ওই ছেলেটাকে ডাক। কোন ছেলেটাকে? যে ছেলেটার জন্য আমাদের অপমানিত হতে হয়েছে। এরপর ওরা ওই ছেলেকে ডাকে আর খাবার অর্ডার করে। খাবার শেষে ওরা ছেলেটার সাথে কিছু করতে যাবে, তখনই ম্যানেজার চলে আসে ওখানে। কি ব্যাপার, আপনারা এখানে কেন? কেন আমাদের এখানে আসা মানা আছে? আজকে আবার কোন ঝামেলা করতে এসেছেন? তেমন কোনো কিছু না, এই নিন বিল। এ বলে তানু একটা কার্ড ম্যানেজারকে দেয়। ম্যানেজার তো কার্ড নিয়ে বিল রাখার জন্য কাউন্টারে যায়। এদিকে তানু ইচ্ছে করে ছেলেটাকে একটা পুতুলের সাথে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে ওদের কোটি ডলারের একটা শোকেস নষ্ট হয়ে যায়। তানু, এটা কি করলি? যা করেছি বেশ করেছি, এবার সব দোষ এই ছেলেটার উপর এসে পড়বে। সেটা কিভাবে? তুই শুধু দেখতে থাক। এদিকে ম্যানেজার এসে কিছুক্ষণের পরে এসে দেখে এইসব। তখন ওনার আর কিছু বুঝতে বাকি রইল না যে এখানে কি হয়েছিল। সেজন্য উনি সামনে আসে ওদের। এই নিন ম্যাম আপনার কার্ড। তাই এগুলো কি করে হলো? দেখছেন না আপনাদের ওয়েটার ফেলেছে এগুলো। এবার তো কিছু বলেন ওকে। তা নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা যেতে পারেন। তবে একটা কথা, এরপর থেকে আপনাদের যেন আমি আমার এই রেস্টুরেন্টটা না দেখি। দেখুন, এভাবে আমাদের অপমান করার কোনো অধিকার নেই আপনার। আপনার মতো থার্ড ক্লাস মেয়ে এখানে না আসলে কোনো ক্ষতি হবে না আমাদের। এই কথাটা শুনে তানুর অনেক রাগ হয়। সেজন্য জোরে মোবাইল ছুঁড়ে মারল। রেস্টুরেন্টে থাকা একটা গ্লাস ভেঙে যায়। গ্লাস যখন ভেঙেছেন, এবার জরিমানা দিন তাড়াতাড়ি করে। এই নিন $500। আপনার মাথা ঠিক আছে? এটার দাম কি করে মনে হলো $500? তাহলে কত ডলার শুনি? $5000। আপনার মাথা ঠিক আছে তো? এটার দাম $5000। আপনি তো ভুলে গেছেন এটা যেমন তেমন রেস্টুরেন্ট না। এখানে একটা চামচের মূল্য হাজার হাজার ডলারের উপরে যায়। সেজন্য কথা না বাড়িয়ে ডলার দিন, নয়তো আমি পুলিশকে কল দিব। এদিকে ম্যানেজারের কথা শুনে ওরা তো অবাক হয়, কেননা পুলিশকে কল দিবে এই কথাটা শুনে। তারপর তানু ইরার কাছে সাহায্য চায়। ইরা, তুই এখন আমাকে বাঁচা। তোরা দুজনে যা করছিস, এখন তো এতগুলো ডলার আমার কাছে নেই। তো ভাইকে কল দে, মানে একটা ব্যবস্থা করবেই। এরপর ইরা ওর ভাইকে জানায়। আবির সবটা শুনে আর কোনো রেস্টুরেন্ট সে নামটাও জেনে নেয়। তুই কোনো চিন্তা করিস না, আমি ম্যানেজারের সাথে কথা বলে নিচ্ছি। ভাইয়া ফোন কি ওনার কাছে দিব? ওনার থেকে দিতে হবে না, আমি আরেকজনের মাধ্যমে কথা বলিয়ে নেব। ঠিক আছে। 2 মিনিট পরে ম্যানেজারের ফোনে কল আসে। উনি নামটা দেখে অবাক হয়ে আর কথা বলতে থাকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? তা আপনি হঠাৎ করে আমাকে কল করেছেন? স্যার কোনো সমস্যা হয়েছে কি, বা কিছু পাঠাতে হবে কি? এরপর ফোনের অপর প্রান্ত থেকে কেউ কথা বলতে থাকে। কথা শেষ করে ম্যানেজার তানু নিহা আর ইরার সামনে আসে। কি বলল ফোনে? সে যাই বলুক, আপনাদের আর ক্ষতিপূরণ দিতে হবে না, সেজন্য আপনারা আসতে পারেন। এদিকে তানু তো খুশি হয়ে যায়। এতটা খুশির মতো কিছু হয়নি। তবে একটা কথা, আপনারা দুজন আর কখনোই রেস্টুরেন্টে আসবেন না। তা আমি কি আসতে পারবো? জি অবশ্যই, আপনি আসতে পারবেন। এরপর ওরা চলে আসে। এদিকে পরের দিন বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এরা তো রেগে ফেটে যাচ্ছে। বউ সেজে নিজের রুমে বসে আছে। এদিকে বাহিরে আকাশ বসে আছে বর্ষেজে। আবির আকাশের পাশেই ছিল। এদিকে এরা কি করবে বুঝতে পারছে না, সেজন্য এরা ফেসবুকে একটা গল্প পড়ছিল। আর সেজন্য গল্পটা পড়তে থাকে। গল্পটা পড়ে এরার মাথায় কিছু আইডিয়া আসলো। সেসব আইডিয়া এরা নিজের কাছে রেখে দিল যত্ন করে, কেননা সেসব আইডিয়া আজকে কাজে লাগাবো সেজন্য। একটু পরে এরার মা, তুমি এভাবে বসে আছো কেন? তাহলে কি আমি দাঁড়িয়ে থাকবো নাকি? আমি সেটা বলতে চাইনি। বলতে চেয়েছি আমি, তুমি এভাবে ইরাকে নিয়ে নিচে নামো। বিয়ের কাজটা তো শেষ করতে হবে। আচ্ছা, যাচ্ছি আমি। এরপর ইরার মা উপরে উঠে এসে দেখে এরা মোবাইল ইউজ করছে। সেজন্য ইরার পাশে বসে। তোর আজকে বিয়ে, তুই এখানে বসে বসে? তোমরা এটাকে বিয়ে বলো কিভাবে, যেখানে আমার কোনো মত নেই? সেখানে আমি তারপরেও বিয়ে যে করতেছি সেটা তো অনেক কিছু। এমন করে বলে না মা। তাছাড়া আকাশ অনেক ভালো ছেলে, তোকে সুখে রাখবে। কীরকম যে সুখে রাখবে তা তো বুঝতেই পারছি। আমাদের কোম্পানিতে চাকরি করে, আবার আমাদের বাসায় থাকবে। সেখানে ওই ছেলে ভবিষ্যৎ কেমন তা আমার জানা হয়ে গেছে। তাছাড়া এই বাসা থেকে বের হয়ে গেলে তো কখন আমাকে নিয়ে যে একটা কোথাও ও নিজের যোগ্যতায় থাকতে পারবে না। সে পরেরটা পরে দেখা যাবে, এখন নিচে চল, তোদের বিয়েটা পড়ানোর বাকি আছে। এরপর ইরাকে নিয়ে নিচে নামে। কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। এদিকে রাতের বেলায় ইরা বসে আছে। তখন আকাশ রুমে এসে দরজা বন্ধ করে দেয়। কিন্তু তাকিয়ে দেখে ইরার শাড়ি থেকে শুরু করে সবটা খুলে রেখেছে আর নর্মাল পোশাক পরে নিয়েছে, যা ইরা সচরাচর বাসায় পরে থাকে। এমন অবস্থা দেখে আকাশ একটু বেশি অবাক হয়।
তোমার না বিয়ে হয়েছে? তাহলে তুমি এরকমভাবে বসে আছো কেন? তাহলে কি বউ সাজে বসে থাকার কথা বলে নাকি? তেমনটাই তো থাকার কথা। এই যে দেখুন, কই দেখান। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, সেজন্য আমার তো বউ সাজে বসে থাকার কোনো মানেই হয় না। সে আমি জানি, আমাকে বিয়ে করার কোনো ইচ্ছা আপনার ছিল না। তাছাড়া যা বলতে এসেছি, আপনি আমাকে স্বামী হিসেবে মানুন না না মানুন, আমি তো আমার অধিকার আদায় করে নেব। দেখুন, আমি কিন্তু পুলিশের কাছে যাব। তা পুলিশ কি করবে, কি বলবে? এই যে আপনি আমাকে একা পেয়ে আমার সাথে খারাপ বিহেভ করতেছেন। আকাশ এই কথাগুলো শুনে হাসতে থাকে। তার কারণ আপনারা আন্দাজ করতে পেরেছেন, আবার অনেকেই পারেননি। আচ্ছা, এবার কারণটা বলি আপনাদের। আকাশ বলল, আইন অনুযায়ী তুমি আমার স্ত্রী, আর আমি তোমার উপরে অধিকার খাটালে তুমি এইসব নিয়ে পুলিশের কাছেও কাজ হবে না, কেননা পুলিশ তোমাকে সাহায্য করবে না। তাহলে আমি বলি, তুমি শোনো, আমি যদি তোমাকে নির্যাতন করি তাহলে তোমার শরীরে তো মারের দাগ থাকতে হবে, কিন্তু তুমি তো সে দাগ দেখাতে পারবে না। তাহলে মামলা করবে কিভাবে? এর এবার চিন্তায় পড়ে যায়, কেননা শারীরিক অত্যাচার তো সে করেনি যে এই মামলা দিবে, আর ওই মামলা দিতে পারবে না। কারণটা হচ্ছে, একজন স্বামী তার স্ত্রীর সাথে এইসব করতেই পারে। এখন তো এরা সব আইডিয়া ভেস্তে গেল। বেশি ভাবতেও যেও না, এই ছোট মাথায় এত কিছু ঢুকবে না তোমার। সেজন্য এবার তোমার উপর আগে নিজের অধিকার পুষিয়ে নিয়ে বলো। কয়েক মিনিট যেতে এরা চোখ মেলে তাকায়, তাকে দেখে আকাশ নেই। সেজন্য পাশে তাকিয়ে দেখে সোফায় বসে আছে। তুমি কি ভেবেছ জোর করে আমি আমার অধিকার দেখাবো? আমি এরকমটা কখনোই করব না। সেজন্য তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, আর আমি এখানে শুয়ে পড়ি। এদিকে তাও এরা ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আপনারা হয়তো বলবেন, রুমের মধ্যে সোফা কোথা থেকে আসবে? আসলে অনেকে এসব ভেবে থাকেন মাথায়, সেজন্য বিশেষ করে তাদের উদ্ধার করার কিছু কথা বলি। রুমের মধ্যে সোফা থাকে, তা হয়তো আপনারা অনেকে জানেন না। যারা জানেন না তারা এই নিয়ে উল্টাপাল্টা কোনো কমেন্ট করে বসবেন না। চলুন এবার গল্পের কাহিনীতে আসি। এদিকে সকালবেলা এরা গোসল করে নেয়, তাকে দেখে আকাশ এখনো ঘুমাচ্ছে। সেজন্য আকাশকে ডেকে দেওয়ার জন্য ওর শরীরে হাত দিতে আকাশ ঘুমের মধ্যে ইরাকে জড়িয়ে ধরে। এতে ইরা কিছুটা অবাক হয়। এদিকে সকাল 9টা বেজে গেছে। ওরা নিচে নামতে না বলে ইরার মা আসে রুমের সামনে, এসে দরজা নক করতে থাকে। এতে আকাশের ঘুম ভেঙে যায়। ততক্ষণে ইরা নিজের হাতটা ছাড়িয়ে নেয়। এত সকালে দরজা নক করছে কে? আম্মু এসেছে, তাড়াতাড়ি করে এখান থেকে উঠে বিছানায় এসে শুয়ে পড়ো। বিছানায় কেন যাব? আরে আম্মু যদি দেখে আমি আর তুমি আলাদাভাবে ঘুমাচ্ছি তাহলে কি হবে বুঝতে পারছো তো? আচ্ছা, উঠতেছি। এরপর বিছানায় চলে আসে। ওই ফাঁকে ইরা দরজা খুলে দেয়। এতে ইরার আম্মু এসে ইরাকে বলে, আকাশকে নিচে নিয়ে আয় নাস্তা করার জন্য। ঠিক আছে আম্মু। এদিকে আকাশ রেডি হয়ে নিচে নামে, এরপর খাবার খেয়ে নেয়। ইরা, তুই কি কোথাও বের হবি? অফিস তো যেতে হবে আম্মু। তুই কি পাগল নাকি? কেন মা, কি করলাম? তোর বিয়ের মাত্র একদিন হতে না হতে তুই অফিস যাবি? তাতে কি, আকাশ তো অফিসে যাবে। বাসায় যা হয় তা কি অফিসে পারবি? দেখো আম্মু, এত কিছু তোমাকে ভাবতে হবে না। আমি গেলাম অফিসের দিকে। এই বলে এরা অফিসে যায়। সেজন্য আকাশ অফিসে আসে। এরা এসে দেখে তানু আর নিহা বসে আছে। সেজন্য আকাশ ওর রুমে আসে। তখনই এরা আকাশকে বলতো, আমার জুতোটা পরিষ্কার করে দিতে। তানুরটা হয়ে গেলে আমারটা একটু পরিষ্কার করে দিতে বলিস। আমি আপনাদের চাকর নই যে আপনাদের এই জুতা পরিষ্কার করে বেড়াবো। কি তোর এত বড় কথা? এই বলে তানু আকাশকে মারতে আসবে, তখন এরা এসে হাতটা ধরে ফেলে। তানু, কি হচ্ছে এসব? এরা, তুই কেন আমাকে থামালি? তুই না থামালে তো আজকে আমি ওকে। এনাফ তানু, উনি আমার বিয়ে, ওনার কাজ এগুলো না। তানু আর নিহত অবাক হয় এরার কথায়। কেন সাথে আকাশও নিজেও? তোরা এখন যা আমার রুম থেকে। কি হয়েছে তোর? কিছু তো বল। বললাম না কিছু হয়নি আমার। তোরা এখন যা এখান থেকে। এরপর ওরা রুম থেকে বের হয়ে গেলে আকাশ কিছু বলতে যাবে, তার আগে এরা আবারও বলে ওঠে, আমার এরকম দয়া দেখে ভুলে যাবেন না, আমি তোমাকে মেনে নিয়েছি। শত হোক তুমি আমার স্বামী, সেজন্য নিজের বান্ধবীদের সামনে ছোট করলাম না। তবে এটা তো ভেবো আমি তোমাকে ছেড়ে দিব। হয়তো কারোর সামনে অপমান করব না, কিন্তু মনে রেখো আমি তোমাকে কখনো ছেড়ে কথা বলবো না। 3 দিন পর আমরা ঘুরতে যাব। ওখানে এসে ভুলেও স্বামীর অধিকার দেখাতে আসবে না আমাকে, বিশেষ করে অন্য কারোর সামনে। কথা মনে রেখো। বা সব দিকে তুমি নিজে বলে দিলে। তা যাক, গিয়ে চিন্তা করো, তোমার উপরে কোন অধিকার দেখাবো না। তাই বলে এটা ভেবো না তোমার উপরে দায়িত্বগুলো আমি অবহেলা করব। তোর দায়িত্ব আমার লাগবে না। সেজন্য যে কাজে যাচ্ছ সে কাজে মনোযোগ দাও। তাছাড়া একটা কথা, এখন আমাদের একটা মিটিং যেতে হবে, সেজন্য ফাইলগুলো গুছিয়ে নাও এখন।
ঠিক আছে, তা কার সাথে মিটিং হবে? যাদের সাথে মিটিং হবে তারা নাকি আমেরিকা থাকে। এই কথাটা শুনে একটু অবাক হয়, তাও কিছু বলল না। একটু পরে ওরা গাড়ি নিয়ে বের হয়ে যায়, চলে আসে একটা রেস্টুরেন্টে। এটা ওই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে এরা ও বান্ধবীদের সাথে 2 বার এসেছিল। একটু পরে ওরা চলে আসে একটা রুমে। তুমি এখানে অপেক্ষা করো, আমি ভেতরে এসে কথা বলে আসতেছি। আচ্ছা, তবে সাবধানে থাকবে, কোনো প্রয়োজন হলে নক দিয়েন। তার প্রয়োজন হবে না। এদিকে এরা তো ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর আকাশ এসে ম্যানেজারের সাথে কথা বলতে থাকে। স্যার, এখন তাহলে কি করবেন? এই রুমে তো সিসিটিভি আছে, ওটা প্লে করো। ওখানে কি হচ্ছে না হচ্ছে তা আমি এখান থেকে যেন দেখতে পাই। ঠিক আছে, তাই করতেছি। এরপর ম্যানেজার আকাশকে নিয়ে আসে কন্ট্রোল রুমে। স্যার, যা যা দেখতে চাও ওনাকে তাতে দেখাও। এরপর আকাশকে সবটা দেখাতে থাকে। ওখানে সন্দেহ একটা ছেলেকে দেখে, কেননা ওই ছেলেটার আগেও মেয়েদের সাথে অনেক খারাপ কিছু করতে চেয়েছিল প্রজেক্টের লোভ দেখিয়ে। সেজন্য এবারও যে তা করবে না তার কোনো গ্যারান্টি নেই। সেজন্য ওখান থেকে চলে আসে মিটিং রুমে। ওখানে এরা তো আকাশকে দেখে অবাক হয়, সাথে ছেলেটাও। কি, তুমি এখানে কেন? তার আগে তুমি এই রুম থেকে বের হয়ে আসো, আর তোকে তো আমি দেখেই নিব। এভাবে মেয়েদের জীবন নিয়ে নষ্ট করার ফল এবার তোকে ভোগ করতে হবে। আকাশ, তুমি ওনাকে আগের থেকে চিনো? তা জানতে হবে না, কিন্তু এই প্রজেক্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন কোনো কথা বলতে চাই না, যা বলার গাড়িতে বলবে। আর রিয়াজ, আমি তোকে দেখে নেব, তোকে আমি আমেরিকাতে আর পৌঁছাতে দেব না। আকাশের কথা হীরা তো অবাক হয়, কেননা রিয়াজ আমেরিকার অনেক বড় পরিবারের ছেলে আর ওদের অনেক ক্ষমতা। অথচ আকাশ ওই রিয়াজকে এরকমভাবে কথা বলবে তা তো এরা কল্পনাও করতে পারেনি। এরা বের হচ্ছে না বলে আকাশ এরার হাত ধরে টেনে নিয়ে আসে, সাথে গাড়িতে বসিয়ে দেয়। কিন্তু এরা এখন অনেক রেগে আছে। এত রেগে আছো কেন? দেখো, আমি যাই করছি তোমার ভালোর জন্য করছি। তোর জন্য আমি কোটি ডলার মিস করে গিয়েছি। তোর মতো ফকিন্নির সাথে আমার আনাটাই ভুল হয়ে গেছে। আমি জানি ভুল করেছি, কিন্তু এতে আমার আর তোমার সম্মান বেঁচে গেল। মানে ঠিক বুঝলাম না। এরপর আকাশ ইরাকে সবকিছু বলতে থাকে। সবটা শোনার পরে ইরা কিছুটা বুঝতে পারে, বাকিগুলো আর পারেনি, কিন্তু তাও চুপ করেছিল। অন্যদিকে রিয়াজ ওর বাবাকে কল দেয়। আব্বু, কোথায় তুমি? কি হয়েছে রিয়াজ, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমার সাথে আজকে আকাশের দেখা হয়েছিল। কি বলছিস তুই? আকাশ ওখানে কি করে তা তো আমি জানি না। ওর থেকে সাবধানে থাকিস। তার চিন্তা করো না, আমি শুধু ভাবতেছি আকাশ এই দেশে কি করে। ওর তো এখন, তুই তাড়াতাড়ি দেশে ফিরে আয়। আসবো আর কি করে? ও তো আমাকে বলে দিয়েছে এই দেশ থেকে আমাকে নাকি বের হতে দিবে না। তুই ঠিকানায় যা, আমি বাকিটা ব্যবস্থা করতেছি। এদিকে ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পরে এভাবে বলা তো, ওই ছেলেটাকে তুমি চিনো কি করে? ওকে আমি চিনি কিভাবে তা তোমার না জানলেও চলবে। তুমি শুধু এটা বলো, ওই ছেলের সাথে প্রজেক্ট তৈরি করতে কে বলেছিল? আরে, কোম্পানি থেকে যেভাবে সুবিধা হয় সেভাবে তো কিছুটা করে নিতে হবে। সে না হয় বুঝলাম। আচ্ছা, আমরা তো 2 দিন পরে যাচ্ছি, কিন্তু আমরা যাব কোন দেশে সেটা তো আমি জানি না। ভাইয়া সেটা এয়ারপোর্টে জানিয়ে দিবে। ও আচ্ছা। এদিকে অফিসে এসে আকাশ ওর কেবিনে বসে আছে। তখন ওখানে তানু এসে দাঁড়ায়। ওই ছোট লোকের বাচ্চা, তো সাহস তো কম না। আমি কি করলাম? আমাকে দেখে দাঁড়িয়ে কেন সালাম দেসনি? আপনি এই কোম্পানির কেউ না, সেজন্য সালাম তো দেওয়া যায়, কিন্তু সম্মান তো কখনোই সম্ভব হবে না। তোর সাহস তো কম না, আমাদের মুখের ওপর কথা বলিস। তোকে তো আজকে এই বলে থাপ্পড় দিবে। এবার আকাশ হাত ধরে ফেলে, সাথে তো দুজনকে 2টা থাপ্পড় মারে। এতে ওদের মুখে আঙ্গুলে দাগ পড়ে যায়। এই থাপ্পড়ের কথা যদি মনে থাকে তাহলে এরপর থেকে আমার পিছে আর লাগতে আসবে না বলে দিলাম। এদিকে আকাশ রুম থেকে যাওয়ার 3 মিনিট পরেই এরা রুমে এসে দেখে ওদের দেখে কি জন্য জিজ্ঞাসা করতেছে, কি হচ্ছে তোদের মুখে এরকম দাগ কেন? তো সামান্য পি আমাদেরকে মেরেছে, ও কেন তোদের মারতে যাবে? তা ওকেই জিজ্ঞাসা কর। এরপর আকাশকে ডেকে এনে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু আকাশ চুপ করে দাঁড়িয়ে আছে, কেননা নিহা আর তানু অনেক কথাই বানিয়ে বানিয়ে বলছে আকাশের নামে, যা এরার কথা শুনে বুঝতে পারে। আকাশ চুপ করে না থেকে ওদের কাছে ক্ষমা চাও। ওদের মতো মেয়ের কাছে ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ক্ষমা না চাইলে কিন্তু ভালো হবে না। তোমার যা খুশি করো, আমি তোদের কাছে ক্ষমা চাইব না। তাছাড়া ওরা তোমাকে আর আমার ব্যাপারে কি কি বলেছে তা তো আমি জানি না, আর না জানার ইচ্ছা আছে, সেজন্য চললাম আমি কাজে। তবে একটা কথা, এই নিয়ে যদি আর কোনো কথা বলো ভালো হবে না, এর ফল বলে দিলাম। এদিকে এরা চুপ হয়ে যায়, কিন্তু তানু আর নিহা তো অবাক হয়ে আকাশের এরকম চুপ হয়ে থাকতে দেখে।
একটু পরে নিহা, তুই চুপ করে আছিস কেন? তুই ফকিনিরে কিছু বললি না? সেটা তুইরা, তুই কোনো কথাই বললি না, উল্টো চুপ হয়ে গেলি। তা তোদের বলতে বাধ্য নেই, তোরা এখন যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। এদিকে আকাশ ওর কাজে মনোযোগ দেয়। 2 দিন পরে এরা আসার পরে যেন শুনতে পাই আমরা, কি শোনার কথা বলছো? এরার মা কিছু বলছে, তখনই আবির চলে আসে। মা, আমরা তাহলে এবার বেরোচ্ছি, সাবধানে যাবি। তা আকাশকে দেখছি না তো। এরা, তুই কি আকাশকে না নিয়ে একা নিচে নেমে এলি? আমি কি কোলে করে নিচে নিয়ে নামবো নাকি? আশ্চর্য। এই তো আকাশ এসে গেছে। কিরে, তোর এতক্ষণ কেন লাগলো আসতে? আরে আমার কার্ডগুলো খুঁজে পাচ্ছিলাম না। কোন কার্ড? আরে ওই কার্ডগুলো। কথাটা বলার সাথে সাথে এরা আর কিছু বলতে থাকে, যা আবির একটু লেট করে হলেও বুঝতে পারেছে। একটু পরে ওরা চলে আসে এয়ারপোর্টে। এদিকে আকাশ সবার থেকে পাসপোর্ট নিয়ে কাউন্টারে আসতে থাকে। অন্যদিকে নিহা, আবির ভাইয়া, ওই চাকরটা কেন আমাদের সাথে যাবে? এখানে চাকর কোথায় দেখলে? আর কাকে তোমরা চাকর বলতেছ? কে আবার? আকাশকে? ও তো এক প্রকার চাকরের মতোই, পিএস। তোমাদের ভাগ্য ভালো এটা এয়ারপোর্ট, আর তোমরা দুজন আমার বোনের বান্ধবী, নয়তো এখানে দুজনকে আমি কয়েকটা থাপ্পড় মেরে দিতাম। কথাগুলো শুনে নিহার তানু অনেক লজ্জিত হলো, যা এরা বুঝতে পেরেছে। এদিকে পাসপোর্টগুলো ওদের হাতে এনে দেয়। তখন ভুল করে আকাশ ওর পাসপোর্টটা নিহার কাছে দিয়ে ফেলে। তারপর ওরা সামনের দিকে যেতে থাকে। এদিকে নিহার কাছে যে আকাশের পাসপোর্ট আছে তা নিহা নিজেও জানত না। এরপর ওরা প্লেনে এসে বসে পড়ে। ওরা 5 জন এর জন্য আলাদা বেডরুম নিয়েছে, যেখানে ওরা 5 জন ভালোভাবেই যেতে পারবে। একটু পরেই, কি দরকার ছিল এতগুলো ডলার খরচ করে এই রুমে যাওয়ার? তাছাড়া আকাশের জন্য তো কেন নিতে গেলেন? তোমাদের না বলেছি আকাশের ব্যাপারে কোনো কথা না বলার জন্য? ঠিক আছে ভাইয়া। কয়েক ঘন্টা পর ওরা আমেরিকা এয়ারপোর্টে পৌঁছে যায়। ওরা প্লেনের মধ্যেই অনেক প্ল্যান করে নেয়, কোথায় যাবে, কোথায় থাকবে, কি কি করবে এগুলো নিয়ে। ওরা বের হয়ে যেখানে পাসপোর্ট দেখাতে যাবে, তখন আকাশ দেখে ওর কাছে পাসপোর্ট নেই। এদিকে নিহা দেখতে পায় যে ওর কাছে আকাশের পাসপোর্ট, সেজন্য লুকিয়ে ফেলে। সরি স্যার, আপনি একটু সাইডে দাঁড়ান। আকাশ সাইডে দাঁড়ায়। এদিকে বাকিরা পাসপোর্ট দেখিয়ে গেট পারাপার করে নেয়। তখন আবির আসে আকাশের সাথে কথা বলার জন্য। কি হচ্ছে আকাশ? আমি পাসপোর্ট খুঁজে পাচ্ছি না। সে কি, কোথায় রেখেছিস তুই যে খুঁজে পাচ্ছিস না? সেটা তো বুঝতে পারছি না। এদিকে নিহা তানু ওরা এই পাসপোর্টের ব্যাপারে কথা বলতে থাকে। সবটা শেষে আকাশ, তুই চিন্তা করিস না, আমি একটা কল দিই, তাহলে দেখবি সব সমাধান হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি কর। অফিসার এদিকে আসুন। জি বলুন। আপনার পাসপোর্ট খুঁজে পেয়েছেন তো? খুঁজে তো পাচ্ছি না। তাহলে আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। আচ্ছা, আমি কি কল দিতে পারি? দিতে পারেন। এরপর আকাশ ওই দেশের অ্যাম্বাসিতে কল দেয়। তারপর নিজের পরিচয় দিলে ওখান থেকে সরাসরি অফিসারকে কল দিয়ে জানিয়ে দেওয়া হয় যেন আকাশকে ছেড়ে দিয়ে সম্মানের সাথে এখান থেকে যেতে দেওয়া হয়। তারপর অফিসার তাই করল। এতে ইরার তানুর সাথে নিহাও তো আরও অবাক হয়ে যায়। কিন্তু আবির প্রথমত অবাক না হলেও পরে একটু অবাক হয়, কেননা আকাশের যে এরকম কোনো ক্ষমতা থাকতে পারে তা আবির জানত না। এদিকে ওদের অবাক হওয়া ছাড়া আর কিছুই করার নেই। তবে আপনারা একটু বেশি অবাক হয়েছেন, সেজন্য চিন্তা করবেন না, আপনারা আরও বেশি অবাক হতে থাকবেন যত বেশি আপনারা গল্পটার মধ্যে দিয়ে যাবেন। চলুন গল্পের কাহিনীতে আবার ফিরে যাই। ওখান থেকে বের হয়ে ওরা একটা হোটেলে আসে। যদিও আকাশ তখন ছিল না, কেননা গাড়ি পার্ক করতে গিয়েছিল আকাশ। সেই সময়ে ওরা এসে ম্যানেজারের সাথে কথা বলতে থাকে। দেখুন কোনো ভালো রুম পাওয়া যায় কিনা। দেখুন এখন তো ভালো রুম নেই থাকার মতো, যতগুলো আছে সবগুলো বুক করা। দেখুন আমরা অন্য দেশ থেকে এসেছি, একটু চেষ্টা করে দেখুন। সরি ম্যাডাম, রুম খালি নেই। এদিকে ওরা যতই বলতে থাকে কোনো কাজ হচ্ছে না, কেননা ভালো কোনো রুম ফাঁকা নেই বলে ম্যানেজার জানিয়ে দেয়। তখন ওখানে আকাশ চলে আসে। আকাশকে দেখে ম্যানেজার অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে ওরা তো ম্যানেজারের সাথে কথা বলতে থাকে, কিন্তু ম্যানেজার তো আকাশের দিকে তাকিয়ে আছে, কিছু বলছেন না কেন? এত নামি দামি হোটেলে আপনাদের অথচ ভালো কোনো রুম খালি নেই, এটা কোনো কথা হলো? দেখুন যত ডলার লাগে আমি দিব, তাও ভালো দেখে আমাকে রুম দিন। তখনই ম্যানেজার সবাইকে চমকিতে আকাশের কাছে আসে। স্যার আপনি এখানে? এখানে আমাকে স্যার বলতে হবে না, এক কথায় তুমি আমাকে চিনো না, ঠিক আছে? ঠিক আছে তাই হবে। এরপর ওদের কাছে চলে আসে ম্যানেজার, এসে ওদের সাথে কথা বলতে থাকে। তখন আকাশ আবিরের পাশে এসে দাঁড়ায়। কি হচ্ছে আবির? আরে আমরা ভালো কোনো রুম পাচ্ছি না, কি করি বলতো? কয়টা রুম নিবি? বড় দেখে 3টা রুম নিব। 3টা রুম কেন? একটাই আমি, আরেকটাই তোমরা 2 জন। এরা বলল আমি যদি বাকি রুমটায় থাকি তাহলে আকাশ কোথায় থাকবে?
আকাশ তোর সাথে তোর রুমে থাকবে। এই কথা শুনে তানু আর নিহা তো অবাক হয়ে যায়। এসব কি বলছেন ভাইয়া? আমি ওদের একই রুমে থাকার জন্য বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমার কথা তো ঠিকই আছে, তাছাড়া এখানে তো রুম নেই। চলো অন্য কোনো হোটেলে যাই। এই বলে ওরা বের হতে যাবে, তখন ম্যানেজার বলে, আপনারা কি ওনার সাথে এসেছেন? কেন, আপনি ওকে চেনেন? আপনারা যদি ওনার পরিচিত হন তাহলে আপনাদের রুম দিতে আমার কোনো অসুবিধা নেই। তাছাড়া আমি আপনাদের এখানকার সবচেয়ে দামি রুমগুলো দিব। কিন্তু একটু আগেই তো বললেন আপনার এখানে রুম খালি নেই। তখন তো জানতাম না আপনারা ওনার সাথে এসেছেন। আমি ওইটারকে বলে দিয়েছি আপনাদের রুমে নিয়ে যাওয়ার জন্য। তা ফর্ম তো পূরণ করতে দিবেন। যেখানে উনি আছে সেখানে আপনাদের কোনো কিছুই দিতে হবে না। আপনাদের লাগেজগুলো রেখে যান, আমি 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। টেলিফোনে লাইনের পাশে নাম্বার আছে, সেখান থেকে আপনারা খাবার থেকে শুরু করে যা যা লাগবে সে সব অনুযায়ী নাম্বারে কল দিয়ে অর্ডার করলেই হবে। ধন্যবাদ ম্যানেজার সাহেব। ধন্যবাদ আমাকে না দিয়ে ওনাকে দিন, উনি না থাকলে এইসবের কিছু আপনারা পেতেন না। ওরা তো রুমের দিকে যেতে থাকে, সাথে এই নিয়ে কথা বলতে থাকে। এদিকে এরা তো বারবার আকাশের দিকে তাকিয়ে আছে, সাথে কি যেন ভাবতে থাকে। কি ভাবছেন এত? ভাবতেছি আগে এখানে কাজ করেছো নাকি? কাজ কেন করব? কাজ যদি নাই করো তাহলে এখানে ম্যানেজার চিনল কি করে? সবটা এখন জানতে হবে না, আগে রুমে এসে ফ্রেশ হই। এরপর ওরা রুমে এসে ফ্রেশ হই। এদিকে তানু আর নিহা বসে আছে তখনও। নিহা চল আমরা ইরার কাছে যাই, ইরাকে নিয়ে একটু বের হই। আমার যে একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। কি কথা বল? আকাশ আর ইরা একই রুমে, ব্যাপারটা কেমন লাগছে না তোর কাছে? তা তো লাগছে, কিন্তু কি করি বলতো? ইরার সাথে যখন বের হবো তখন না হয় জিজ্ঞাসা করে নেব। তাহলে আর বসে আছিস কেন? চল চলে যাই। এরপর ওরা ইরার রুমে আসে, এসে দেখে আকাশ বারান্দা থাকা সোফায় বসে আছে আর এরা রুমের মধ্যে শুয়ে আছে। সেজন্য ওদের দেখে, এরা চল আমরা বের হব। বের হবি মানে? এই জায়গায় কোনো কিছু কি চিনিস তোরা যে বের হবি? তাছাড়া এখানে ট্যাক্সি ভাড়া করবি, সে ডলার থেকে শুরু করে কিভাবে কথা বলতে হবে তা তো জানিস না। কথাটা ঠিক বলেছিস। তাহলে তো ভাইয়াকে বল আমরা ঘুরতে যাব, তাই ব্যবস্থা করার জন্য। কিন্তু তার আগে এটা বল, তুমি এই ফকিনীর সাথে এরকম একই রুমে, ব্যাপারটা কেমন লাগছে না দেখতে? আমার থেকে তো খারাপ লাগছে, কিন্তু কি করব, কিছু তো করার মতো নেই। আচ্ছা এখন রেডি হয়ে নে, আমরা নিচে থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে চল তাহলে। এদিকে ওরা নিচে তো নামে, কিন্তু কোনোভাবে ওরা বুঝতে পারছে না কোথায় যাবে, কি করবে। কেননা ওরা কথা যে বলবে সেটা ওরা পাচ্ছে না, কেননা ভাষা ওদের জানা নেই। সেজন্য এখন বের যে হলি, যাবো কোথায় তা তো জানি না। দাঁড়া গুগল ম্যাপ দেখি কোথায় কোথায় যাওয়া যায়, সেটাই দেখ তাড়াতাড়ি। তারপর ওরা কোনোভাবে ম্যাপ করে একটা জায়গার নাম খুঁজে বের করে, তারপর ট্যাক্সি ড্রাইভারকে দেখায়। উনি বুঝতে পেরে ওদের সেখানে নিয়ে যায়। ওখানে এসে ওরা আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পরে, আকাশ কোথায় তুই? আমি তো রুমে। কিছু কি হয়েছে? চল আমরা দুজনে মিলে কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু যাবি কোথায়? তোর তো চেনা জানা অনেক জায়গা আছে, তার মধ্যে কোথাও নিয়ে চল। ঠিক আছে চল তাহলে, আমি গাড়ির ব্যবস্থা করতেছি। তা কতক্ষণ লাগবে? 20 মিনিট লাগবে। ততক্ষণে আমরা রেডি হয়ে নেই। ঠিক আছে তাই করি। এদিকে ওরা রেডি হয়ে আসে। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি চলে আসে। গাড়িটা দেখে আবির তো অবাক হয়ে তাকিয়ে থাকে। কিরে, এত বড় গাড়ি আর এত দাম, মনে হচ্ছে অনেক বেশি। তা তো হবেই। কোথায় পেলি এই গাড়িগুলো? এইসব গাড়ি কি রাস্তায় পড়ে থাকে নাকি? তাহলে বল কোথায় পেলি? গাড়ি যে তোর না সেটা আমি জানি, কারণ এতটা বড় লোক তুই না। এই যে গাড়িগুলো তোর হবে। তুই এখন তো অনেক কিছু জানিস না আমার ব্যাপারে, সেজন্য এইগুলো বলেছিস। তবে চিন্তা করিস না, যখন সিজন 2-র মধ্যে তুই আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারবি। আমি কি জানতে পারবো না কি বাকিরাও? যতজন লোক আছে গল্পটা শুনবে, ততজন লোকই আমার পরিচয় জানতে পারবে আস্তে আস্তে। আচ্ছা সেসব বাদ দিয়ে এখন সেখানে চলে যাওয়া যাক, চল। তাহলে চল। এদিকে ওরা দুজন চলে আসে পার্কে। এদিকে ওরা ভেতরে গাড়ি নিয়ে ঢুকতে যাবে, সিকিউরিটি গাড়ি আটকাতে যাবে, কিন্তু ওরা যখন গাড়িটার নাম্বার প্লেটের দিকে তাকিয়ে থাকে তখন অবাকের সাথে সাথে আবার গেট খুলে দেয়। ওরা ভেতরে আসে। এদিকে ওরা গাড়ি থেকে নেমে মাত্রই সামনে তাকিয়ে দেখে এরা আর তানু, সাথে নিহাও ওরা দাঁড়িয়ে আছে। তার সাথে অবাক হয়ে, এই ফকিনীর কাছে এত দামি গাড়ি? আরে গাড়িটা তো আবির ভাই ম্যানেজ করেছে। হতেও পারে, কেননা ওর মতো ফকিরের কাছে এত দামি গাড়ি থাকার তো প্রশ্নই ওঠে না। তোরা কি চুপ করবি? আগে ভাইয়ের কাছে চল। ওরা ওর ভাইয়ের কাছে আসে। কি ব্যাপার ভাইয়া, তোমরা এখানে কেন? আমার তো সেম প্রশ্ন।
তোরা এখানে কেন? আমি তো ওদের নিয়ে ঘুরতে এসেছি, কিন্তু তোমরাও দেখি একইভাবে এখানে এসেছ। আমি তো কিছুই চিনি না, জানি না আকাশ এখানে সবই চিনে, সেজন্য আমাদের কোনো অসুবিধা আর হয়নি। তোমরা যখন এসে গেছো তখন চলো একসাথে বসে আড্ডা দিই। হ্যাঁ তাহলে চল। ওরা যেই সামনে যেতে চাইবে তখনই সিকিউরিটি বলে, স্যার একা একা আপনাকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, চিন্তা করো না, আমার কিছু হবে না, তোমরা বরং এখানে অপেক্ষা করো। এদিকে বাকিরা বুঝতে পারছে না কি হচ্ছে, সেজন্য ওরা দাঁড়িয়ে আছে। এদিকে ওরা একে একে আড্ডা দিতে থাকে। অন্যদিকে রিয়াজ, কোথায় তুই? এই তো আব্বু, আমি এখানে। কি হয়েছে, এত জোরে রাখছো কেন? খবর পেয়েছে আকাশ আমেরিকা ফিরে এসেছে, তাতে আমাদের কি? আমাদের কি মানে? ওকে যদি একবার মেরে ফেলতে পারি তাহলে আমাদের কি লাভ হবে তা কি ভুলে গেছিস? আর তুমি কি ভুলে গেছো ওর চারপাশে যাওয়াটা কতটা রিস্ক হয়ে যাবে? কিন্তু আমাদের তো চান্স নিতে হবে। ঠিক আছে, আমি তাহলে বেরিয়ে পড়তেছি। এদিকে রিয়াজ ৩০ জন লোক নিয়ে বেরিয়ে পড়ে আর আকাশের ওপর হামলা করতে থাকে। এই খবরটা ওই দেশের সরকার জেনে যায়, আর ওই খবরটা পাওয়া মাত্রই ৫০ জন কমান্ডো পাঠিয়ে দেয় ওই পার্কে। এদিকে ১০ মিনিটের মধ্যে ওখানে কমান্ডো চলে আসে, এসে বাকিদের ওপর গুলি চালাতে থাকে। কিছু কিছু কমান্ডো তো আকাশের দিকে ঘিরে ধরে দাঁড়ায়, যেন শরীরে একটা আঁচড়ও না লাগে, এরকমভাবে দাঁড়ায়। তা দেখে ওদের তো আশ্চর্য হয়ে যায়। স্যার আপনি কিন্তু চিন্তা করবেন না, আপনি এদিকে আসুন, আমরা বাকিটা দেখতেছি। এদিকে রিয়াজ অনেক আগেই পালিয়ে যায়। এদিকে ইরা, তানু, নিহা আর আবির ওরা আকাশের পাশে এসে দাঁড়ায়। আর কিছুক্ষণ পরেই আকাশের শরীরে একটা গুলি লাগে। কিন্তু লাগার পরে কি কাহিনী হয়েছে তা আপনারা সিজন 2 এর মধ্যে জানতে পারবেন, সাথে আকাশের সম্পর্কেও। সেজন্য পুরো গল্পটা বুঝতে হলে সিজন 2 পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী একটা গল্পে। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কণ্ঠে ছিলাম আমি ইফতি, আর সম্পাদনা এবং পরিবেশনায় আছেন জীবন রহমান। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।